গ্র্যাভিটেশন আর গ্র্যাভিটি এক ক্লাসে শেষ করে ফেলবো। সো বেশি কথাবার্তা না বলে চলো শুরু করি। তবে এর আগে একটা জিনিস বলতে চাই যে এখান থেকে কিন্তু অবশ্যই কোশ্চেন আসবে ভিডিওতে, একটা হলেও কোশ্চেন আসবে, রিটার্নও কোশ্চেন এসে পড়তে পারে। তো চলো শুরু করি, আমরা প্রচুর প্র্যাকটিস করব। সো নিউটনের ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন কি বলে, যে বিশ্বজগতের প্রত্যেকটা কণা পরস্পরকে কি করে, আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই তো? সো এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার বা ডিভাইডেড বাই আর স্কোয়ার, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সো এদের মধ্যবর্তী দূরত্ব হলো আর স্কোয়ার। ঠিক আছে, এই জিরে আমরা কি বলি? জিরে আমরা বলি হলো ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। সো মহাকর্ষ ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক। তবে এই ধ্রুবকটা কিন্তু সার্বজনীন। কি জনীন? সার্বজনীন, সার্বজনীন ধ্রুবক। এই ধ্রুবক কোনো মাধ্যমের উপর নির্ভর করে না, এটা কোনো কিছুর উপর নির্ভর করে না, কোনো কিছুর অপর নির্ভর করে না। যেহেতু সার্বজনীন ধ্রুবক মাধ্যমের উপর নির্ভর করে না, সেহেতু এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা, এটাও কোনো মাধ্যমের উপর নির্ভর করে না। ধরো তুমি আর আমি, আমাদের মধ্যে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, তাই না, আমাদের দুইজনের মধ্যে। এখন আমাদের দুইজনের মধ্যে যদি দেয়াল রেখে দাও, আমাদের দুইজনের মধ্যে কি গ্র্যাভিটেশনাল ফোর্স কমবে? কমবে না, মাধ্যমের উপর নির্ভর করে না। এখান থেকে ডিউতে একটা কোশ্চেন এসে পড়ছে 13-14 সালে, যে আমি যদি লোহার পাত দিয়ে দেই তখন বলের কি পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। খুবই সিম্পল একটা জিনিস তোমাকে বললাম। এবং এই মহাকর্ষ ধ্রুবকের জি এর মান, এটা সেই ক্লাস 8 থেকে পড়ে আসতেছি, যে 6.673 ইন্টু 10⁻⁻11। ভাই ইউনিটটা ভুলে গিয়েছি। এই যে লেখো এখানে জি, জি ইজ ইকুয়াল টু, ইউনিট কেমনে লেখে? জি রে এক পাশে রেখে সবগুলির অন্য পাশে পাঠিয়ে দাও, এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2 সো নিউটন মিটার স্কোয়ার কেজি ইন্টু কেজি স্কোয়ার। সো কেজি স্কোয়ার ভাগ থাকলে কেজি ইনভার্স 2, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স, মাথায় রাখতে পারবা জি এর ভ্যালু, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। ঠিক আছে, সো এই যে একটা কোণা m1, এই যে একটা কোণা m2, এদের মধ্যবর্তী দূরত্ব হলো আর। সো এরা একজন আরেকজনের কি করবে? টানবে, একজন আরেকজনের কি করবে? টানবে, এটাই। ওকে ওকে, এই যে মহাকর্ষীয় ধ্রুবকের একক কি? নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এখানে অপশনে নাই, হাই ভাই, নিউটন মিটার স্কোয়ার, নিউটন মিটার ইনভার্স কেজি ইনভার্স 2 আছে, পোলাপান অনেকে এর জায়গায় দিবে, এটা হবে না। আবারও বলতেছি, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। সো নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2 আমি কি লিখতে পারি? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আচ্ছা ভালো কথা। সো নিউটন মানে কত? নিউটন মানে কি বলো তো? বলো তো আমাকে, নিউটন মানে কি? এফ ইজ ইকুয়াল টু এম এ। সো কেজি, এম হলো ভর, আর ত্বরণ হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কেজি স্কোয়ার। সো এইখানে কেজি একটা কাটা, মিটার স্কোয়ার আর মিটার স্কোয়ার গুণ করলে কত হয়ে যাবে? মিটার কিউব। এরপর কেজি দিয়ে ভাগ করলে কেজি ইনভার্স 1, আর এখানে সেকেন্ড ইনভার্স 2। এই যে এটা মিটার কিউব কেজি ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2, এটা মাথায় রাখা লাগবে। মিটার কিউব কেজি ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2, মিটার কিউব কেজি ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2, এটাও কিন্তু মাথায় রাখা লাগবে। এবং মহাকর্ষ ধ্রুবকের মাত্রা, ভাই মাত্রা কেমনে বের করব? এই যে এটার ইউনিট কত? ইউনিট অফ জি হলো নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। বাট এখানে কি এটা মৌলিক একক না, এখানে নিউটন কি মৌলিক একক? নিউটন তো মৌলিক একক না। সবগুলির এইতে মৌলিক, এই যে মৌলিক এককে ভাঙায় নিলাম, মিটার কিউব কেজি ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2। এবার তুমি লিখতে পারো মাত্রা কি হয়ে যাবে? দৈর্ঘ্যের মাত্রা লেন্থ কিউব, ভরের মাত্রা ম্যাস m ইনভার্স 1, সময়ের মাত্রা টাইম ইনভার্স 2। সো লেন্থ কিউব m ইনভার্স 1 t ইনভার্স 2, লেন্থ কিউব m ইনভার্স 1 t ইনভার্স 2। সো এটা মনে রাখতে পারো, মিটার কিউব কেজি ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2, মিটার কিউব কেজি ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2, মিটার কিউব কেজি ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2। ওকে, এবার ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনে ভেক্টর ফর্ম কেমনে লেখে ভাই? তো ভেক্টরের সাহায্যে লেখো, যে এটা হলো m1 বস্তু, এটা হলো m2 বস্তু। সো ধরো এই যে m1 থেকে m2 দিকে ব্যাসার্ধ ভেক্টর, বা ওই ভেক্টরের বলি হলো r। ঠিক আছে, সো m2 এর উপর প্রযুক্ত বল কত? m2 এর উপর প্রযুক্ত বল কত হয়ে যাবে? g m1 m2 ডিভাইডেড বাই এদের মধ্যে দূরত্ব r স্কয়ার।
আর স্কোয়ার। এখন কথা হলো যে ভাই এটার আমি ভেক্টর ফর্মে লিখতে চাই, ভেক্টর ফর্মে কেমনে লিখবা, এফ ইন্টু, এবার এই আকর্ষণ বল, এই 2 নম্বর বস্তুর উপর আকর্ষণ বল কোন দিকে কাজ করতেছে, এদিকে কাজ করতেছে না, বিপরীত দিকে কাজ করতেছে না, এক্স্যাক্টলি। সো এদিকে যদি কাজ করে তাহলে ব্যাসার্ধ ভেক্টর ডানে, ফোর্স ভেক্টর বামে, এর মানে এই যে ব্যাসার্ধ ভেক্টর আর ফোর্স ভেক্টর, হ্যাঁ এই বল ভেক্টরের মান কত হবে, মান ইনটু এটার ডাইরেকশন কি হবে, এইটার উপর বিপরীত দিকে, এইটার বিপরীত দিকে। সো এইটার দিক বরাবর এই যে ব্যাসার্ধ বরাবর একক ভেক্টর হলো আর হ্যাট, ব্যাসার্ধ ভেক্টর বরাবর একক ভেক্টর হলো আর হ্যাট, তাইলে এর বিপরীত দিকে সো মাইনাস আর হ্যাট, এক্স্যাক্টলি এই যে বিপরীত দিকে মাইনাস আর হ্যাট, বিপরীত দিকে মাইনাস আর হ্যাট দিয়ে দিলাম। এবার জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার ইনটু মাইনাস, এই যে আর হ্যাট মানে কি, কোন একটা ভেক্টর, একক ভেক্টর মানে কি ওই ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান, ওই ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান, এক্স্যাক্টলি। সো এখান থেকে আমরা লিখতে পারবো যে জি m1 m2 বাই আর স্কোয়ার, এর সাথে আর গুণ করে দিলে আর কিউব, আর এই মাইনাসটা সামনে না ফেলি, সো হয়ে যাবে হলো মাইনাস জি m1 m2 ডিভাইডেড বাই আর কিউব ইন্টু আর ভেক্টর। এই যে এটা হলো ভেক্টর ফর্ম, এটা মাথায় রাখা লাগবে, মাইনাস জি m1 m2 ডিভাইডেড বাই আর কিউব ইন্টু আর ভেক্টর। ঠিক আছে, মাথায় রাখতে পারবা, মাথায় রাখতে হবে কিন্তু এটা। ওকে, কেন মাইনাস, কারণ ব্যাসার্ধ ভেক্টর যেদিকে তার বিপরীত দিকে হলো বল। ওকে, এবার এই যে সিউতে আসছে, বলছে পরস্পর স্পর্শ করা দুটি অভিন্ন গোলক, আচ্ছা ব্যাসার্ধ দিয়ে রাখছে। সো এই যে এটা একটা গোলক, এইটা একটা গোলক, এরা পরস্পরকে স্পর্শ করছে এবং এরা হলো অভিন্ন। অভিন্ন মানে কি, দুইজনের ভরই হলো 100 কেজি, দুজনের ভরই 100 কেজি, দুইজনের ব্যাসার্ধই হলো 5 মিটার, এই যে 5 মিটার। তাইলে আমার কথা হলো যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত, ডিস্টেন্স তো হয়ে গেছে 10 মিটার। ব্যাসার্ধ যদি 5 মিটার হয়, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত, 10 মিটার। তাহলে আমাদের বল কত, এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার বা ডিস্টেন্স স্কোয়ার। সো জি ইন্টু m1 কত, এটা 100 কেজি, m2 কত, এটাও 100 কেজি, এদের মধ্যে দূরত্ব কত, 5 যোগ 5, 5 মিটার যেহেতু ব্যাসার্ধ, কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 10 মিটার। সো এখানে হয়ে যাবে 10 স্কোয়ার, 10 স্কোয়ার। সো 100 100 কাটা, 100 জি, 100 জি। সো 100 ইন্টু 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। সো 11 এর সাথে 10 গুণ করলে কত আসবে, -9, 6.67 10 টু দি পাওয়ার মাইনাস 9 নিউটন, 6.67 10 টু দি পাওয়ার মাইনাস 9। সিম্পল কোয়েশ্চেন্স, সিম্পল অ্যান্সার্স, ইজি না, ভেরি ইজি। আচ্ছা, এবার এই কোয়েশ্চেনটা ভালো দেখো, গাছের একটি আপেল পৃথিবীকে এফ বলে আকর্ষণ করতেছে, আবার পৃথিবীও গাছকে বড় হাতের এফ বলে আকর্ষণ করতেছে। এক্ষেত্রে এই দুইজনের মধ্যে আকর্ষণ বলের মান, পৃথিবী যেহেতু বড়, সো পৃথিবীর আকর্ষণটা কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে, এমন কোনো কথা নাই, এমন কোনো কথা নাই। কারণ কি, অ্যাকশন রিঅ্যাকশন হবে এখানে। দেখো এটা হলো পৃথিবী, পৃথিবী, এটা হলো গাছ, ঠিক আছে। সো পৃথিবী, পৃথিবী আপেলকে নিচের দিকে টানবে, খুবই স্বাভাবিক। এটা হলো পৃথিবী আপেলকে নিচের দিকে এফ বলে টানতেছে, আবার আপেল পৃথিবীকে স্মল এফ বলে টানতেছে, তাই না। তো সমান এবং বিপরীত দিকে টানতেছে, এটা আমাদের থার্ড ল থেকে আমরা বলতে পারি, এক্স্যাক্টলি। সো এই যে সমান হবে, আপেল পৃথিবীকে যেই বলে আকর্ষণ করতেছে, পৃথিবী বা আপেলকে সেই বলেই আকর্ষণ করতেছে, সিম্পল। আচ্ছা, এবার এই কোশ্চেনটা দেখো, এম ভরের একটা বস্তুকে, এম ভরের একটা বস্তুকে কেটে স্মল এম এবং এম মাইনাস স্মল এম ভরের বস্তুতে রূপান্তর করা হলো। সো বলছে এম বাই স্মল এম এর মান কত হলে মহাকর্ষ বল সর্বোচ্চ হবে। সো বেসিক্যালি এখানে একটা এম ভরের বস্তু ছিল, এম ভরের কি ছিল, বস্তু ছিল। সো এরে কি করছি, এরে আমি স্মল এম এ ভাঙছি, দুই টুকরা করছি, একটা হলো স্মল এম ভরের একটা টুকরা নিছি এবং আরেকটা ভর হইলো নিছি এম মাইনাস স্মল এম, মানে দুই টুকরা করে ফেলছে, এই যে স্মল এম, আর বাকিটা হয়ে যাবে কত, এম মাইনাস স্মল এম। সো টুকরা করে আমি একটা নির্দিষ্ট দূরত্বে রাখছি, নির্দিষ্ট একটা দূরত্ব, এই যে আর, এটা হলো কনস্ট্যান্ট ডিস্টেন্স, কোনো সমস্যা নেই, রাখছি। সো বলছে যে এম বাই এম এর মান কত হইলে এদের মহাকর্ষ বল সর্বোচ্চ হবে। আমি বলি কত, কখন সর্বোচ্চ হবে, যখন, এটা মনে রাখা লাগবে, এটা জাস্ট রিমেম্বার, এটা আমি প্রমাণ দেখাইতেছি, ওয়াটএভার, রিমেম্বার যে কাটা অংশ, কাটা অংশ ইজ ইকুয়াল টু মোড বাই 2 হলে, মোড বাই 2 হলে ম্যাক্সিমাম হবে, কাটা অংশ ইজ ইকুয়াল টু মোড বাই 2 হলে ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম ফোর্স, ম্যাক্স ফোর্স। এটা তুমি মনে রাখতে পারলে তোমার ডিফারেন্সিয়েট করা লাগতেছে না এক্সাম হলে, কারণ এটা এতবার আসছে, এতবার আসছে, বুয়েটাও আসছে এটা,
সো কাটা অংশ যদি মোট বাই 2 হয় তাহলে কি হবে, ম্যাক্সিমাম ফোর্স হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম ফোর্স হবে। এটা একটু প্রমাণ দেখাবেন ভাইয়া, প্রমাণ দেখান, প্রমাণ দাও, প্রমাণ দাও। সো এদের দুইজনের মধ্যবর্তী বল কত, F ইজ ইকুয়াল টু জি এম এম মাইনাস স্মল এম ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব আর স্কোয়ার। সো এটা কিসের ফাংশন, এটা হলো স্মল এম এর ফাংশন। কারণ কি এখানে স্মল এম পরিবর্তনশীল, দূরত্ব সেম রাখছি, স্মল এম কি পরিবর্তনশীল। সো স্মল এম কেন পরিবর্তনশীল, আরে ভাই যে কোনো একটা মানে আরবিট্রারি ভর কাটছি, তো কখন সর্বোচ্চ হবে এটা বলছে, যে ভর ভর কত হইলে সর্বোচ্চ হবে। এই কারণে আমাদের ইয়া পরিবর্তনশীল, ভর পরিবর্তনশীল স্মল এম। আর বড় এম তো কনস্ট্যান্ট, ধরো 10 কেজি 20 কেজি, বাট স্মল এম কি আমি কতটুকু কাটছি। আচ্ছা, সো এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, স্মল এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা 0 আসবে। সো এখন ডিফারেন্সিয়েট করে দাও স্মল এম এর সাপেক্ষে, এই জি বাই আর স্কোয়ার কনস্ট্যান্ট ওই বের হয়ে আসলো, জি বাই আর স্কোয়ার কনস্ট্যান্ট, এই এমও কনস্ট্যান্ট, এমও বের হয়ে আসবে। স্মল এম রে এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1, আবার এই এম স্কোয়ার রে স্মল এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 2m ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে জি জি আর স্কোয়ার কাটা, এখানে হয়ে যাবে স্মল এম ইজ ইকুয়াল টু লার্জ এম, বড় হাতের এম ডিভাইডেড বাই 2। এই যে এটাই বলতেছিলাম, এটাই বলতে চাচ্ছিলাম যে কাটা অংশ মোট অংশের অর্ধেক হইতে হবে। এই যে কাটা অংশ মোটের অর্ধেক হইতে হবে। সো কাটা অংশ যদি মোট অংশের অর্ধেক হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি বড় এম বাই ছোট এম, এটা হয়ে যাবে হলো 2, এটা হয়ে যাবে কত, 2। মাথায় রাখতে পারবা, মাথায় রাখতে হবে কিন্তু, বলে দিচ্ছি। এখানে কে পরিবর্তনশীল, স্মল এম পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল, কারণ স্মল এমটাকেই তো কাটতেছি, স্মল এমটাকেই তো চেঞ্জ করতেছি, দূরত্বটা সেম রাখতেছি। মানে দূরত্ব সেম রেখে আমি ভর কাইটা কেটে দেখতেছি যে কখন ম্যাক্সিমাম হয় কখন মিনিমাম হয়। আচ্ছা, এই যে আর দূরত্বে থাকা দুইটি ক্ষুদ্র কণার মধ্যে পরস্পর মহাকর্ষীয় আকর্ষণ বল হলো এফ। আচ্ছা, আর দূরত্বে আছে, আর দূরত্বে থাকা দুইটা ক্ষুদ্র ক্ষুদ্র কণা, এদের মধ্যে বল হলো এফ। এখন আমি মাঝখানে কি করছি, একটা লোহার পাত দিয়ে দিছি, লোহার কি দিয়ে দিছি, পাত দিয়ে দিছি। স্টিল ফোর্স কত হবে জানো, স্টিল ফোর্স হয়ে যাবে আগের সমান। স্টিল তোমার ফোর্স কি থাকবে, আগের মতোই থাকবে। ওকে, এই যে তখন তাদের মধ্যবর্তী আকর্ষণ বল কত হবে, আগের মতোই হবে। বাট এখানে যদি চলতরিৎ চ্যাপ্টার, সরি স্থির তড়িৎ চ্যাপ্টার হইতো, তখন অ্যান্সার কত আসতো জানো, 0 আসতো, 0 আসতো। ঠিক আছে, তো এই দেখো 0 অপশনই দিয়ে রাখছে, চলতরিতে আবার অ্যান্সার আসবে 0। এবার পরন্ত বস্তুর 3টা সূত্র আমাদের মনে রাখা লাগবে, যে বায়ুশূন্য স্থানে বাধাহীনভাবে, ওরে বাবা রে বাবা, আমাদের বাংলাটাই কেমনে লেখে ভাই। স্থির অবস্থান থেকে মুক্তভাবে পরন্ত বস্তু, এতটুক বললে কি সমস্যা। স্থির অবস্থা থেকে মুক্তভাবে পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, এটা হলো আমাদের ফার্স্ট ল। সেকেন্ড ল কি বলে, যে স্থির অবস্থা থেকে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে বেগ হলো অতিক্রান্ত সময়ের সমানুপাতিক, বেগ হলো সময়ের সমানুপাতিক, এবং উচ্চতা অতিক্রান্ত উচ্চতা হলো দূরত্বের বর্গের সমানুপাতিক, দূরত্ব হলো সময়ের বর্গের সমানুপাতিক, অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, এটা মাথায় রাখতে পারবা, এটাই হলো আমাদের পরন্ত বস্তুর সূত্র, পরন্ত বস্তুর সূত্র। ওকে, ওকে। সো এইবার একটা ভালো কোশ্চেন বলছে, আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছো, হ্যাঁ বুঝতে পারছি। এবার পরন্ত বস্তুর সূত্র, যে এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, বা আমরা বলতে পারি এইচ ইজ ইকুয়াল টু কে টি স্কোয়ার, মুক্তভাবে পরন্ত বস্তুর জন্য, মুক্তভাবে পরন্ত বস্তুর জন্য এইচ ইজ ইকুয়াল টু কে টি স্কোয়ার। সো প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, কে ইন্টু 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু কে, তাই না। দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা কত হয়ে যাবে বলো তো, 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মাইনাস 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। কই জানি পড়ছিলাম ভাই, 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মাইনাস 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এটা কেমনে পাইলেন, কোত্থেকে পাইলেন, আরে ভাই মনে পড়ে না, মনে পড়ে না, এই যে এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এখান থেকে এখানে যেতেছে, এখান থেকে এখানে যেতেছি, তাই তো। সো এটা হলো আমার যে টি ইজ ইকুয়াল টু 0, টি ইজ ইকুয়াল টু 1, টি ইজ ইকুয়াল টু 2। সো এটা হলো 0 থেকে 1 হলো প্রথম সেকেন্ড, 1 থেকে 2 হলো দ্বিতীয় সেকেন্ড, তাই না, দ্বিতীয় সেকেন্ড। সো এখানে দেখো দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো এইটা, দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কোনটা, এইটা। এটা কার সমান, এই যে এটা হলো 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 2 সেকেন্ডে গেছি
আবার আর আগে সেকেন্ডে কতটুকু গেছে এটা বিয়োগ করলেই তো আমি দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাবো, তাই না? সো আমরা এটা লিখি না যে n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা হলো n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস এর আগের সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা হলো n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, কোন একটা সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস এর আগের সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাইলেই তো তুমি কি পাবা n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সো এটাই করছি। এটা করলে কি আসে, k ইন্টু 2 স্কোয়ার মাইনাস k ইন্টু 1 স্কোয়ার। সো বেসিক্যালি কত আসতেছে, 4 থেকে 1 গেলে 3k, তাই না? এরপর দ্বিতীয় সেকেন্ডে পেয়ে গেলাম। এবার আমার কথা হলো তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, এটা হয়ে যাবে হলো h3 মাইনাস h2, বা আমরা বলতে পারি যে k ইন্টু 3 স্কোয়ার মাইনাস k ইন্টু 2 স্কোয়ার উইচ ইজ ইকুয়াল টু 5k। সো দেখো 1 3 5, 1 3 5। আচ্ছা, চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এটা একটু দেখি, h4 মাইনাস h3 হবে, তাই তো? সো k ইন্টু 4 স্কোয়ার মাইনাস k ইন্টু 3 স্কোয়ার। সো এটা হয়ে যেতে কত হইতাছে জানো, 7k। তো এখানে একটা প্যাটার্ন দেখতেছো, k 3k 5k 7k, মানে 1 3 5 7 9 এরকম একটা প্যাটার্ন দেখতেছি, তাই না? সো পরন্ত বস্তুর ক্ষেত্রে তোমার এইভাবে মনে রাখা লাগবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। এই সেকেন্ডগুলিতে অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে হলো 1:3:5:7:9:11। সো 1 3 5 7 9, এই যে ডিস্টেন্স n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 1 3 5 7 9 এই প্যাটার্নটা ফলো করে। 1 3 5 7 9, যে k 3k 5k 7k 9k 11k। ঠিক আছে, এই প্যাটার্নটা কি করে, ফলো করে। এটা মাথায় রাখতে পারবা, এই কোশ্চেনটা আইইউটিতে আসছে যে একটি মুক্তভাবে পড়ন্ত বস্তু প্রথম সেকেন্ডে x দূরত্ব গেছে, অর্থাৎ প্রথম সেকেন্ডেই গেছে কত x দূরত্ব, তাইলে তৃতীয় সেকেন্ডে কত দূরত্ব যাবে। সো প্রথম সেকেন্ডে 1 3 5 7 9, তাই না? প্রথম সেকেন্ডে গেছে x, তাহলে দ্বিতীয় সেকেন্ডে যাবে 3x, এবার তৃতীয় সেকেন্ডে যাবে 5x, চতুর্থ সেকেন্ডে যাবে কত, 7x। প্রথমটা যদি x হয়, পরে 3x 5x 7x, সো অ্যান্সার কত হবে, এই যে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে 5x। সিম্পল না? বুঝতে পারছো? ইজি। ওকে, এবার ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। এবার আমরা দেখব সাম্যাবস্থা। সাম্যাবস্থা কাকে বলে, যে এই যে এখানে একটা বস্তু আছে m1 ভরের, এখানে একটা বস্তু আছে m2 ভরের কণা। আচ্ছা, এদের মধ্যবর্তী দূরত্ব হলো r বা d, হোয়াট এভার তোমার যেটা ভালো লাগে, এদের মধ্যবর্তী দূরত্ব হলো r। সো এখানে যদি বস্তু রাখো, কোথায় বস্তুটা স্থির থাকবে, ধরো m1 থেকে x1 দূরত্বে একটা বস্তু রাখলে, m ভরের একটা বস্তু রাখলে এই বস্তুটা কি থাকবে, স্থির থাকবে। এই বিন্দুটাকেই আমরা বলি হলো সাম্যাবস্থা, যেই বিন্দুতে একটা মুক্ত বস্তুকে রাখলে এটা সাম্যাবস্থায় থাকবে, এটার আমরা বলি সাম্যবিন্দু। ঠিক আছে, সাম্যবিন্দু। সো ধরি m1 থেকে এই সাম্যবিন্দুর দূরত্ব x1, m1 থেকে এই সাম্যবিন্দুর দূরত্ব কত, x1। সেক্ষেত্রে এই x1 এর ভ্যালু কত হবে জানো, রুট ওভার যার থেকে দূরত্ব তার ভরের রুট ডিভাইডেড বাই দুইজনের ভরের রুটের সমষ্টি ইনটু এই যে m1 আর m2 এর মধ্যবর্তী দূরত্ব। মাথায় রাখতে পারবা, এগুলি প্রমাণ দেখা যায় ভাই, আমরা ক্লাস 9 10-এও এটা করছি, এরপর তোমার ইন্টারেও আমরা একাডেমিকেও এটা করছি, যে সাম্যাবস্থা কেমনে প্রুফ করে, যে f1 আর f2 সমান, f1 আর f2 কত হয়ে যায়, সমান। সো f1 আর এইদিকে টানতেছে কত হইতাছে, gm1m ডিভাইডেড বাই x1 স্কয়ার। আর দ্বিতীয় জন কেমনে টানতেছে, ডান দিকে টানতেছে, সো gm2m ডিভাইডেড বাই দূরত্ব কত হয়ে যাবে, পুরোটা আর, এটা x1 r মাইনাস x1 সো এখান থেকে গুতাইলেই এটা আসে, বুঝতে পারছো? এখান থেকে গুতালে এটা আসে। ওকে, যার থেকে দূরত্ব তার হলো রুট ওভার ভর ডিভাইডেড বাই দুইজনের রুট ওভার ভরের সমষ্টি ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব, m1 m2 মধ্যবর্তী দূরত্ব। এবার সেম ভাবে তুমি আমাকে x2 থেকে মধ্যবর্তী দূরত্ব বা দ্বিতীয় জন থেকে দূরত্ব বের করতে পারবা না, সাম্যবিন্দুর বের করতে পারবা, যে যার থেকে দূরত্ব তার ভরের রুট ডিভাইডেড বাই দুইজনের ভরের রুটের সমষ্টি ইনটু কেন্দ্র থেকে দূরত্ব। এটা থেকে ডাইরেক্ট তুমি কমন পাচ্ছ ভাইয়া,
ডাইরেক্ট তুমি অ্যান্সার করতে পারবা, ডাইরেক্ট অ্যান্সার করতে পারবে। দেখি দু একটা কোয়েশ্চেন, আরে ধুর, একটা কোয়েশ্চেন না দেখলে মন ভরবে না। যে বললো যে এই যে এখানে এম, এখানে তোমার বলে দিছে 9m, 9m বলছে এদের মধ্যবর্তী দূরত্ব ডি হলে সাম্যাবস্থায় কোথায় পাবা? এম থেকে সাম্য বিন্দুর দূরত্ব কত? এটা লিটারালি তুমি কিন্তু ভাই দেখবা, দেখবা, ঠিক আছে? অথবা এটাও বলতে পারে, যে এম থেকে কত দূরত্বে একটি বস্তু রাখলে তা স্থির থাকবে। তাই না? সো ধরি এম থেকে x1 দূরত্বে রাখলে স্থির থাকবে। সো এম থেকে x1 দূরত্বে রাখলে স্থির যদি থাকে তাহলে কি হবে? রুট ওভার এম, যার থেকে দূরত্ব তার ভর, ডিভাইডেড বাই সবার ভরের রুটের সমষ্টি ইনটু কি এদের মধ্যবর্তী দূরত্ব বলে দিছে ডি। শেষ, শেষ হয়ে গেছে। এবার তুমি রুট এম, এটা তো রুট এম রুট এম এর মতো থাকলো, এখানে রুট এম আছে। আচ্ছা 9 রে রুট করলে কত আসে? 3 আসে, 3 রুট এম ইনটু ডি। আচ্ছা এখানে রুট এম নিচে কমন দেখতেছো? আচ্ছা 3টা রুট এম আর একটা রুট এম যোগ করলে কত হয়? 4টা রুট এম। সো রুট ওভার এম, আর এখানে 4 রুট ওভার এম ইনটু ডি, বা আমরা বলতে পারি d/4 দূরত্বে। এই যে এরকম অপশন থাকবে, d/2, d/3, d/4, এরকম মাথায় রাখতে পারবা না? এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে, এরকম কোশ্চেন আসতে পারে। এবার তোমাকে এটাও বলতে পারে যে মধ্যবিন্দুতে মধ্যবিন্দুতে তোমার তড়িৎ প্রাবল্য কি বলে মহাকর্ষ প্রাবল্য কত হবে, এটাও বলতে পারে। সো মহাকর্ষ প্রাবল্য কাকে বলে? 1 কেজি ভরের বস্তু রাখলে, 1 কেজি ভরের বস্তু রাখলে যে বল অনুভব করে, তাই না? 1 কেজি ভরের বস্তু রাখলে যে বল অনুভব করে সেটারই তো আমরা মহাকর্ষ প্রাবল্য বলি। এটা আমরা পরে সলভ করব, বাট বললো মধ্যবিন্দুতে প্রাবল্য কত, মধ্যবিন্দুতে প্রাবল্য কত, তাই না? সো প্রাবল্য বের করার জন্য আমরা কি করি? 1 কেজি ভরের বস্তু রাখি, তাহলে এই প্রাবল্য হয়ে যায়। 1 কেজি ভরের বস্তু রেখে ফোর্স যদি বের করো, ওইটারই আমরা বলি প্রাবল্য। সো এই 9m ওরে ডানে টানবে, m ওরে বামে টানবে। এখন কথা হলো যে মাঝামাঝি আছে যেহেতু, সো প্রাবল্য বা প্রযুক্ত বল হয়তো শূন্য হবে, সাম্যাবস্থা হবে। নো 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 নো, কারণ দেখো 9m, 9m এর ভর বেশি, আবার এখানে দূরত্ব কত? অর্ধেক দূরত্ব হয়ে গেছে, কারণ মধ্যবিন্দুতে রাখছো d/2, সো ওর ভর বেশি, ওর আকর্ষণ বেশি, ওই বেশি জোরে টানবে। ওই কি করবে? বেশি জোরে টানবে। সো এখানে হয়ে যাবে E9m মাইনাস E স্মল m, ঠিক আছে? সেখানে কি হবে? gm ডিভাইডেড বাই ডিসটেন্স কত? d/2 স্কয়ার মাইনাস g ইনটু m, এখানে d/2 স্কয়ার। ওকে, সেখানে জি এম, এখানে 9 আসবে, আর ডি স্কোয়ার বাই 4 নং 36, সো 1/4 উপরে চলে গেলে উপরে চলে যাবে, 2 দুগুণে 4, হ্যাঁ, মাইনাস জি এম বাই ডি স্কোয়ার, এই যে 4 4 1/4 উপরে চলে গেলে 4 হয়ে যাবে, 4 হয়ে যাবে। সো এখানে আসবে 27 জিএম বাই ডি স্কোয়ার, 27 জিএম বাই ডি স্কোয়ার, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার। প্রাবল্য কি জিনিস দেখাইতেছি। আচ্ছা, এবার এটা ইসাক স্যারের বইয়ে আসছে, এটা যে কোনো সময় ডিউতে এসে পড়তে পারে। যে বলছে এম ভরের দুটি তারকা পরস্পর থেকে 2r দূরত্বে থেকে ঘুরছে, এদের ঘূর্ণনের দ্রুতি এবং কৌণিক বেগ নির্ণয় করো। সো দেখো এটাকে আমরা বলি টুইন স্টার সিস্টেম। এত কিছু বোঝা লাগবে না, এটা মাথায় রাখো যে এরা পরস্পর থেকে 2r দূরত্বে অবস্থিত। এটা হলো এম, এটা হলো এম, এরা হলো পরস্পর থেকে 2r দূরত্বে অবস্থিত। সো 2r দূরত্বে অবস্থিত এবং এরা একজন আরেকজনকে প্রদক্ষিণ করে ঘুরতেছে। এরা কি করতেছে? একজন আরেকজনের আকর্ষণের ঠেলায় ঘুরতেছে। এই যে দুইজন এভাবে এভাবে ঘুরতেছে, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ, ঘুরতেছে, দুইজন একজন আরেকজনের ধরে ঘুরতেছে, একজন আরেকজনের আকর্ষণে, একজন আরেকজনের টানে ওরা ঘুরতেছে। সো এক্ষেত্রে আমাদের এই যে বৃত্তাকার পথে ঘুরতেছে, ধরি বৃত্তাকার পথের বেগ ভি, বৃত্তাকার পথের বেগ যদি ভি হয়, তাহলে আমার কথা হলো কেন্দ্রমুখী বলের মান
গ্র্যাভিটেশনাল ফোর্সের সমান হবে। এক্স্যাক্টলি। সো কেন্দ্রমুখী বলের মানই অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনালের সমান হবে, কারণ গ্র্যাভিটি ওদেরকে, এই যে দুজনের আকর্ষণটাই ওদের কেন্দ্রমুখী বলের যোগান দিতেছে। এক্স্যাক্টলি। সো কাকে কেন্দ্র করে ঘুরতেছে? এদের সাধারণ কেন্দ্রকে, সাধারণ ভর কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরতেছে। এরা কি করতেছে? এদের কমন সেন্টার অফ ম্যাসকে কেন্দ্র করে ঘুরতেছে। এই যে এক্ষেত্রে দুজনে ভর সমান, তাই মধ্যবিন্দুতে হবে। তোমাদের একদম সিম্পল কেসই আসবে। পরীক্ষা একদম সিম্পল কেসই আসবে যে মধ্যবিন্দু, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হলো আর, একে কেন্দ্র করে ঘুরতেছে। তো সেক্ষেত্রে কি হবে? mv²/r ইজ ইকুয়াল টু জি। এদের মধ্যে আকর্ষণ বল কত? mm ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব কত? এই যে এখানে কিন্তু অনেকে r² দিয়ে দিবে বলে, শেষ, মার্ক কাটা, মার্ক এখানেই কাটা। কারণ কি? এদের মধ্যে দূরত্ব তো 2r, এদের মধ্যবর্তী দূরত্ব তো 2r, তাই না? এটা হবে গ্র্যাভিটি। ওকে, আর তবে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? r। সো mv²/r gmm ডিভাইডেড বাই 4r²। সেখান থেকে mm কাইটা দিবা, একটা m কাইটা দিলে কত হয়? v²/r ইজ ইকুয়াল টু gm ডিভাইডেড বাই 4r²। সো এখান থেকে একটা r কাইটা দিবা, তো v² ইজ ইকুয়াল টু gm ডিভাইডেড বাই 4r আসে। সো এবার রুট করে দাও, 4 এর রুট করলে আসে হাফ রুট ওভার gm/r। এই যে লিটারালি দিস ইজ হাক সাবরে ম্যাথ। এটাই দেখবা অপশনে আসবে ডিউতে। এর চেয়ে বড় ম্যাথ আসছে অলরেডি, ঠিক আছে? সো এটা আসার সমূহ সম্ভাবনা। সো ওমেগা কি? ওমেগা কত হবে? v/r হয়ে যাবে, ওমেগা v/r হয়ে যাবে। সেখানে হবে হাফ রুট ওভার gm/r ডিভাইডেড বাই r। এখন এই নর্মাল লালটারে যদি বর্গের ভিতর, রুটের ভিতর ঢুকাও, যেমন এই যে এক্স এর যদি তুমি রুটের ভিতরে ঢুকাও, তাহলে কি হয়ে যায়? x² হয়ে যায় না? এক্স এর রুটের ভিতর ঢুকাইলে কি হয়ে যায়? x² হয়ে যায়। সো এই r এর যখন রুটের ভিতর ঢুকাইবা, তখন হয়ে যাবে r², হাফ রুট ওভার gm r ইন্টু r² বা gm/r³। ঠিক আছে, হাফ রুট gm/r³, এই যে হাফ রুট gm/r³। ঠিক আছে, মাথায় রাখতে পারবো? ভালো ছিল কিনা বলো? ভালো ছিল না কোয়েশ্চেনটা? ভালো ছিল। ওকে, এবার অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু আমরা জানি gm/r², তাই না? gm/r²। তো কোন একটা বস্তু পৃথিবী থেকে, এটা হলো আমাদের ব্যাসার্ধ, ঠিক আছে? পৃথিবীর ব্যাসার্ধ বা যে কোনো গ্রহের ব্যাসার্ধ, এটা হলো গ্রহের ভর। সো ভূমিতে থাকা অবস্থায় এর অভিকর্ষ ত্বরণ কত হয়? অভিকর্ষ ত্বরণ হয়ে যায় পৃথিবীর ক্ষেত্রে gm/r², অন্যান্য গ্রহের ক্ষেত্রেও gm/r²ই হবে। ঠিক আছে, পৃথিবীর ক্ষেত্রে স্পেশাল নাম হলো অভিকর্ষ ত্বরণ, অন্যান্য গ্রহের ক্ষেত্রে কি বলে জানো? মহাকর্ষ প্রাবল্য বলে, হোয়াটএভার। gm/r², মাথায় রাখতে পারবা, খুবই সিম্পল। ওকে, এবার পৃথিবীর ভর আর ঘনত্ব আমরা যদি দেখি, জি ইজ ইকুয়াল টু কত? gm/r²। আচ্ছা, পৃথিবীর ভর মানে কত? রো ইন্টু ভি, তাই না? রো ইন্টু ভি। সো পৃথিবীর আয়তন কত? g/r²। পৃথিবীর আয়তন হলো 4/3πr³। পৃথিবী একটা গোলক, ব্যাসার্ধ হলো r, তাহলে আয়তন কত? 4/3πr³। ঠিক আছে, r² এর এখানে r³ কাটা হয়ে যাবে কত? 4/3πr⁻g। মাথায় রাখতে পারবা? এই যে পৃথিবীর ঘনত্ব কত? 4/3πr⁻g। g ইজ ইকুয়াল টু 4/3πr⁻g। g ইজ ইকুয়াল টু 4/3πr বড় হাতের জি। সো এই যে পৃথিবীর ঘনত্ব কত হয়ে যাবে? 3g ডিভাইডেড বাই, পৃথিবীর ঘনত্ব হয়ে যাবে হলো 3g ডিভাইডেড বাই 4πrg। 3g ডিভাইডেড বাই 4πrg। ওকে, মাথায় রাখতে পারবা? সিম্পল। এবার দেখো, বলছে পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের 1/10 অংশ সমান দূরত্ব নিচে অবস্থিত কোন বস্তুর ওপর অভিকর্ষ ত্বরণ কত? ঠিক আছে, আমরা কি দেখছিলাম? g ইজ ইকুয়াল টু 4/3πr⁻g। এই আরটা ব্যাসার্ধ হইতে পারে, আবার কেন্দ্র থেকে ডিস্টেন্সও হইতে পারে। ঠিক আছে, এই আরটার ব্যাসার্ধ হইতে পারে, আবার কেন্দ্র থেকে। এটা হলো পৃষ্ঠের জন্য আমরা এটা ইউজ করি। বাট এটা যদি জি প্রাইম ইউজ করি, তখন আমরা বলি 4/3πr⁻g। এটা হলো কেন্দ্র থেকে ডিস্টেন্স, এটা হলো ইনসাইড আর্থ।
পৃথিবীর ভেতরে, পৃথিবীর ভেতরে যদি আমরা বলি তখন আমরা জি এর ফর্মুলা এটা ইউজ করি, 4/3 পাই স্মল আর রো জি, 4/3 পাই স্মল আর রো জি। 4/3 পাই স্মল আর রো জি যদি হয় তো 4/3 পাই স্মল আর কত, কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব। সো বইলা দিছে গভীরতা, গভীরতা বইলা দিছে r/10, r/10, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব কত হবে, পুরাটা হলো ব্যাসার্ধ, পুরাটা হলো ব্যাসার্ধ বড় হাতের আর। সো কেন্দ্র থেকে দূরত্ব হবে স্মল আর মাইনাস r/10, স্মল আর r-10 ইন্টু রো জি। ঠিক আছে, ওকে, এই জিনিসটাই তোমার মাথায় রাখতে হবে। সেখানে হয়ে যাবে 4/3 পাই 9/10 স্মল আর রো জি। সো 3 তিরিক্কা 9, 4 দুগুণে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তো 6/5, 6/5 পাই স্মল আর রো জি। ও এটা তো বড় হাতের আর হয়ে যাবে, তাই না, বড় হাতের আর হয়ে যাবে, বড় হাতের আর মাইনাস, হ্যাঁ ঠিক আছে, 6/5 পাই আর রো জি, 6/5 পাই আর রো জি, অ্যান্সার হবে কোনোটিই নয়। ঠিক আছে, 6/5 পাই আর রো জি। কি করলাম, 4/3 পাই স্মল আর রো জি, স্মল আর হলো কেন্দ্র থেকে দূরত্ব। সো আমার কথা হলো যে ইয়া দিয়ে রাখছে, মানে গভীরতা দিয়ে রাখছে হলো r/10, এই যে ভালো করে যদি দেখাই, গভীরতা দিয়ে রাখছে হলো r/10। সো কেন্দ্র থেকে দূরত্ব হলো আমাদের স্মল আর, পুরাটা হলো বড় আর, তাহলে আমরা বলতে পারি যে স্মল আর ইজ ইকুয়াল টু বড় আর মাইনাস r/10। এক্স্যাক্টলি, এই কাহিনীটাই আমরা করেছি, আমরা কি করেছি, এই কাহিনীটাই করেছি, এই যে বড় হাতের আর মাইনাস r/10 কেন্দ্র থেকে দূরত্ব। ওকে, 6/5 পাই আর রো জি, ইজি। এবার দেখো এখানে একটা ভালো কোশ্চেন বলছে, বলছে ভূপৃষ্ঠে কোনো লোকের ওজন 648 নিউটন হলে তিনি চাঁদে গিয়ে কতটুকু ওজন হারাবেন। ওকে, পৃথিবীর ভর, চাঁদের ভর ও ব্যাসার্ধের এত এত গুণ দিয়ে রাখছে। আচ্ছা ভালো কথা, ভালো কথা। সো আমার কথা হলো যে ডাব্লিউ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, ভর তো সেম থাকে তাই না, ভর হলো সেম থাকে। সো ওয়েট অ্যাট দ্য মুন ডিভাইডেড বাই ওয়েট অ্যাট দ্য আর্থ, এটা হয়ে যাবে হলো জি অফ দ্য মুন ডিভাইডেড বাই জি অফ দি আর্থ, তাই না। এবং আমরা এটাও জানি যে জি ইজ ইকুয়াল টু, জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, জি এম বাই আর স্কোয়ার। সো ভরের সমানুপাতিক এবং ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে সব যদি কনস্ট্যান্ট হয় আমরা বলতে পারি ডাব্লিউ সমানুপাতিক বড় হাতের এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, ডাব্লিউ সমানুপাতিক বড় হাতের এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না। যে ডাব্লিউ সমানুপাতিক জি সমানুপাতিক এম বাই আর স্কোয়ার, এম বাই আর স্কোয়ার, এম বাই আর স্কোয়ার। তো এখান থেকে আমরা বলতে পারি যে ভরের সমানুপাতিক। সো এখানে ম্যাস অফ দ্য মুন হলে এখানে ম্যাস অফ দ্য মুন বাই ম্যাস অফ দ্য আর্থ হবে, ইন্টু যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে এখানে মুন হলে উপরে হবে আর্থ, উপরে মুন হলে নিচে হবে মুন এখানে, তাই না, মুন এখানে হবে আর্থ। ব্যাসার্ধের কথা বলতেছি, ভর কেন দিতেছেন, স্কোয়ার। বুঝতে পারছো, খুবই সিম্পল একটা কাজ করছি, যে কি হয়েছে, W is proportional to M inversely proportional to R square। সো এই যে প্রপোর্শনালিটি দিলাম, ইনভার্সলি প্রপোর্শনাল দিলাম, ভালো কথা। এবার বলে দিছে পৃথিবীর ভর হলো চাঁদের ভরের 81 গুণ, চাঁদের ভরের 81 গুণ, তাই না। আচ্ছা, সো ম্যাস অফ দ্য মুন ডিভাইডেড বাই ম্যাস অফ দ্য আর্থ, এটা হয়ে গেছে হলো 1/81, 1/81। সো এটা গেল 1/81 ইন্টু ইন্টু আচ্ছা পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ হলো চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। পৃথিবীর ব্যাসার্ধ কত, চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। সো এখান থেকে আমি বলতে পারবো রেডিয়াস অফ দি আর্থ ডিভাইডেড বাই রেডিয়াস অফ দ্য মুন ইজ ইকুয়াল টু 4, ইজ ইকুয়াল টু 4। তো এখানে দিয়ে দিলাম 4 স্কোয়ার, তো 16/81 হয়ে যাবে, 16/81 হবে মুন ডিভাইডেড বাই আর্থ, মুন ডিভাইডেড বাই আর্থ। বুঝতে পারছো, বুঝতে পেরেছো, মুন ডিভাইডেড বাই আর্থ। ওকে, ওকে, নাকি, হ্যাঁ দেও। তো চাঁদে আর ওজন কত হবে, পৃথিবীতে ওজন 648 ইন্টু 16 ডিভাইডেড বাই 81। এবার ভাগ করো, ভাগ করো, ভাগ করো, বা ভাগ করার দরকার নাই,
ওয়েট অফ দ্য ওয়েট এট দি আর্থ মাইনাস ওয়েট এট দি মুন, কতটুকু ওজন হারাবে, তাই না? সো মুনে যেহেতু কম ওজন, এখানে দেখতেই পাচ্ছ 16/81, একের থেকে ছোট, সো কম ওজন, সেখানে হয়ে যাবে 648 মাইনাস 648 ইন্টু 16 ডিভাইডেড বাই 81। সো এখান থেকে 648 কমন নিলে এখানে 1 মাইনাস 16/81 বা 81 মাইনাস 16 ডিভাইডেড বাই 81, একটু ক্যালকুলেশন করে ফেলো, অ্যান্সার আসবে নিউটনে, অ্যান্সার আসবে নিউটনে। সো 81 থেকে 16 গেলে কত থাকে? 5, হাতে আছে কত? 6 7 8 9 10 11, 5 হাতে আছে 1 2 65 হয়ে যাবে 65/81। সো 65/81 ইন্টু 648। ওকে, ওকে। সো 8 8 64, তাই না? 8 8 64 না? 8 8 তো 64। সো দেখো 80 আর 1 81, 8 8 64, 680, আর এই 8-এর জন্য এই যে 8 81 আমি কি লিখতে পারি? 80 প্লাস 1। সো এর সাথে যদি 8 গুণ করি, 8 8 64, 640 আর যোগ 8 648। সো বেসিক্যালি দিস ইজ 8, দিস ইজ 8। সো 8 ইন্টু তুমি 65 গুণ করে ফেলো, এবার 65-র সাথে 8 গুণ করে ফেলো, 5 8 40 শূন্য, হাতে আছে 4, 6 8 48, 49 50 51 52, 520 নিউটন। এটা রিটেন আসতে পারে 520 নিউটন, ইজি ইজি। ওকে, ওকে। বিভিন্ন স্থানে এইচ এর মান, সো আমরা জানি যে ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে জি এর মান কত? ভূপৃষ্ঠে জি এর মান হলো, আমরা জানি, বড় করে আঁকি তাহলে ভিজুয়ালি তোমার দেখতে সুবিধা হবে, যে ভূপৃষ্ঠে আমার জি এর মান কত? ভূপৃষ্ঠে জি এর মান হলো gm/r², gm/r², ভালো কথা, উইচ ইজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার। সো ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যখন যাব, ভূপৃষ্ঠ থেকে যখন আমি এইচ উচ্চতায় যাব, এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ, এখান থেকে আমি যদি এইচ উচ্চতায় যাই তখন জিএইচ, জিএইচ হয়ে যাবে হলো জি ডিভাইডেড বাই 1+h/r হোল স্কোয়ার, 1+h/r হোল স্কোয়ার। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আমরা তো এটা পড়ি নাই, আমরা পড়ছি এইটা, আমরা পড়ছি gr² ডিভাইডেড বাই r+h হোল স্কোয়ার। ভাই এই আর স্কোয়ারটারে ভিতরে ঢুকায় ফেলো, এই যে আর স্কোয়ারটারে নিচে ঢুকায় ফেলো, তাহলে কি আসবে? আর হোল স্কোয়ারে একসাথে করে ফেলো, তাহলে কি আসবে? r+h ডিভাইডেড বাই r। সো পরে ভাগ করে দিলে 1+h/r। সো এটা মনে রাখা লাগবে, এইটা মনে রাখা লাগবে, কারণ এটা ইজিয়ার। gh is equal to g divided by 1+h/r whole square, gh is equal to g divided by 1+h/r whole square, এটা অলওয়েজ ট্রু, অলওয়েজ ট্রু, এটা হলো 100% সঠিক, 100% সঠিক। ওকে, ঠিক আছে, মাথায় রাখতে পারবা? ওকে, আচ্ছা, তাহলে আমি এটা লিখলাম। এবার এবার এখানে একটা স্পেশাল কেস আছে, স্পেশাল কেস, যে উচ্চতা যদি পৃথিবীর ব্যাসার্ধের অনেক কম হয়, উচ্চতা যদি কি হয়? পৃথিবীর ব্যাসার্ধের অনেক কম হয়, তখন আমি কি করব জানো? এই যে জি ইন্টু 1+h/r, এখানে আছে -2। আচ্ছা, তুমি 1+x⁴n, 1+x⁴n, এটার আমরা লিখতে পারি 1+nx। কখন লিখতে পারি জানো? যখন x এর ভ্যালু 1 এর থেকে অনেক ছোট, যখন x এর ভ্যালু কত? x এর ভ্যালু 1 এর থেকে অনেক ছোট। x এর ভ্যালু 1 এর থেকে অনেক ছোট হইলে আমরা 1+x⁴n রে 1+nx লিখি, যে পাওয়ারটা সামনে এসে পড়ে, পাওয়ারটা কি এসে পড়ে? সামনে এসে পড়ে। এখন কোনো কারণে h এর ভ্যালু যদি r থেকে অনেক কম হয়, তাহলে h/r এর ভ্যালু কত হবে? 1 থেকে অনেক কম হবে, 1 থেকে অনেক কম হবে। সো বেসিক্যালি এখানে কি হইতেছে? এখানে বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন বলি আমরা এটারে। সো এখানে হইতেছে বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন, এটা এসে পড়বে নাইমা 1 - 2h/r। এটা কখন? উচ্চতা যদি অনেক কম হয়, অনেক কম উচ্চতার জন্য এই ফর্মুলা। এটা কিন্তু নট অলওয়েজ কারেক্ট, এটা সর্বদা কিন্তু সঠিক না, এটা সর্বদা কিন্তু সঠিক না, এটা কিন্তু সর্বদা সঠিক না। আবারও বলে দিতেছি, এটা হলো স্পেশাল কেস, এটা হলো স্পেশাল কেস, তবে এটা 100% ট্রু, অলওয়েজ ট্রু। ঠিক আছে, এইচ উচ্চতায় জি এর মান, এইচ উচ্চতায় কি মান? জি এর মান। এরপর জি এর মান দেওয়া থাকলে এইচ উচ্চতা, জি এর মান দেওয়া থাকলে এইচ উচ্চতা কেমনে বের করে? এই যে জিএইচ ইজ ইকুয়াল টু জি ডিভাইডেড বাই 1+h/r হোল স্কোয়ার। সো এখান থেকে তুমি কি করতে পারো? এটার এই পাশে নিলা, এটার এই পাশে নিলা, 1+h/r হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জি ডিভাইডেড বাই জিএইচ। সেখান থেকে বর্গমূল করে দিলা, 1+h/r ইজ ইকুয়াল টু √r জি ডিভাইডেড বাই জিএইচ। সো এখান থেকে আমরা বলতে পারি যে h ইজ ইকুয়াল টু √r জি ডিভাইডেড বাই জিএইচ -1। এই যে এটার -1 নিলাম এবং উভয় পক্ষকে r দিয়ে গুণ করে দিলাম, এটার ওই পাশে নিলাম, উভয় পক্ষকে r দিয়ে গুণ করে দিলাম, এই যে
জি এর মান দেওয়া থাকলে উচ্চতা, জি দেয়া থাকলে, জি এইচ দেয়া থাকলে উচ্চতা। এটা ডাইরেক্ট ফর্মুলা, এটা মনে রাখা লাগবে, এটা মনে রাখা লাগবে ভাই, এটা মনে রাখা লাগবে। এবং আমরা কি পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারেও এটা করছিলাম, পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারে করছিলাম না, পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারে এই ফর্মুলাটাও পড়ছিলাম যে টিএইচ বাই টি মাইনাস ওয়ান ইন্টু আর উচ্চতা, টিএইচ বাই টি মাইনাস ওয়ান ইন্টু আর, আবার কি জি বাই জিএইচ মাইনাস ওয়ান ইন্টু আর, জি বাই জিএইচ মাইনাস ওয়ান ইন্টু আর। ওকে ওকে, বা আমরা এভাবে বললাম বড় বাই ছোট মাইনাস ওয়ান ইন্টু আর। দেখো উপরে গেলে, পৃথিবী থেকে উপরে গেলে জি এর মান হ্রাস পায়, সো বড়টা কি হবে, ভূপৃষ্ঠের জি। আর অন্যদিকে ভূমি থেকে উপরে গেলে তোমার জি এর মান যদি কমে তখন পর্যায়কাল বৃদ্ধি পায়, সো পর্যায়কাল যদি বাড়ে বড় পর্যায়কাল হবে হলো টিএইচ, এখানে বড় পর্যায়কাল টিএইচ, আর এখানে বড় জি হলো জি, ভূমিতে যেই জিটা, কারণ এখানে উচ্চতায় গেলে জি এর মান কমে। সো রুট ওভার বড় জি ছোট জি মাইনাস ওয়ান, আর এখানে বড়টি ছোটটি মাইনাস ওয়ান। ওকে, আর জি এর ক্ষেত্রে রুট থাকবে, এটা মাথায় রাখা লাগবে, জি এর ক্ষেত্রে কি থাকবে, রুট থাকবে, মাথায় রাখা লাগবে। এই যে বলছে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূমির 1/3 হবে, এই যে। সো এই যে জিএইচ এর ভ্যালু বলে দিছে কত, ভূমির 1/3 বলে দিছে। তো উচ্চতা কত আমরা জানি, রুট ওভার জি বাই জিএইচ মাইনাস ওয়ান ইন্টু আর, শেষ। জি বাই জিএইচ মাইনাস ওয়ান ইন্টু আর, রুট ওভার জি, জিএইচ এর ভ্যালু কত, জি বাই 3 মাইনাস ওয়ান ইন্টু আর। সো জি জি কাটা, √3 মাইনাস ওয়ান ইন্টু আর, এই যে √3 মাইনাস ওয়ান ইন্টু আর। সিম্পল না, সিম্পল। এবার √3 এর ভ্যালু কত, 1.73 মাইনাস ওয়ান, 0.73 আর। অপশনে এরকম দেওয়া থাকবে, অপশনে এরকম দেওয়া থাকবে। এবার একটা কোশ্চেন বলছে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 64 ভাগের 1 ভাগ হবে। সো জিএইচ এটা ভ্যালু বলে দিছে জি ডিভাইডেড বাই 64। সো এখান থেকে এইচ এর ভ্যালু হয়ে যাবে হলো রুট ওভার জি ডিভাইডেড বাই জিএইচ মাইনাস ওয়ান ইন্টু আর, শেষ। রুট ওভার জি ডিভাইডেড বাই জি বাই 64 মাইনাস ওয়ান ইন্টু আর। সো জি জি কাটা, ভাগ থাকলে উপরে গেলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। সো 64 এর রুট করলে 8 8 64, 8 মাইনাস ওয়ান ইন্টু আর, 7 আর। সিম্পল কোয়েশ্চেন্স অ্যান্ড সিম্পল অ্যান্সার্স, বুঝতে পারছো? ওকে, এরপর গভীরতা। সো গভীরতা যদি দেওয়া থাকে তখন আমরা জি এর মান কেমনে বের করি। সো ডি গভীরতায় ভূমি থেকে ডি গভীরতায় জি এর মান। সো ডি গভীরতায় জি এর মান কত হবে জানো, জিডি ইজ ইকুয়াল টু জি ইন্টু ওয়ান মাইনাস ডি বাই আর, জিডি ইন্টু জি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ডি বাই আর। এই যে এটা মাথায় রাখা লাগবে, জি মাইনাস জি, জি ইন্টু ওয়ান মাইনাস ডি বাই আর। ওকে, আর কেন্দ্র থেকে দূরত্ব যদি আর হয়, এই যে কেন্দ্র থেকে দূরত্ব যদি আর হয়, কেন্দ্র থেকে দূরত্ব যদি আর হয় তখন আমরা বলতে পারি, এই যে এটা হলো ব্যাসার্ধ, তাহলে আমরা বলতে পারি আর ইজ ইকুয়াল টু স্মল আর প্লাস ডি, বা আমরা বলতে পারি ডি ইজ ইকুয়াল টু আর মাইনাস স্মল আর, ডি ইজ ইকুয়াল টু আর মাইনাস স্মল আর। সো আমি এই জি ডি এটাতে লিখতে পারি জি ইন্টু ওয়ান মাইনাস ডি বাই আর, ডি এর জায়গায় আমি কি লিখতে পারি, আর মাইনাস স্মল আর মাইনাস স্মল আর ডিভাইডেড বাই আর। সো এখানে একটু কাটাকাটি করো, হালকা পাতলা কাটাকাটি করলে আসবে জি ইন্টু স্মল আর ডিভাইডেড বাই আর, জি ইন্টু স্মল আর ডিভাইডেড বাই আর। কেন্দ্র থেকে দূরত্ব দেওয়া থাকলে এটা হয়ে যাবে আমাদের জি এর ভ্যালু, কেন্দ্র থেকে দূরত্ব দেওয়া থাকলে কি হয়ে যাবে, এটা জি এর ভ্যালু হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারতেছো ভাইয়া, মাথায় রাখতে পারবা? ওকে ওকে, আরো ফর্মুলা আছে কেন্দ্র থেকে দূরত্ব দেওয়া থাকলে। কেন্দ্র থেকে দূরত্ব দেওয়া থাকলে জি এর ভ্যালু, এই যে কেন্দ্র থেকে দূরত্ব দেওয়া থাকলে জি এর ভ্যালু এই যে 4/3 পাই রো জি ইন্টু স্মল আর, ওই যে পাই আর রো জি এইমাত্র করলাম ওইটা ওইটা। ওকে, হুম হুম, এই যে আপনি প্রমাণিত করে দিতে পারবো, এখান থেকে তো প্রমাণই করে দিতে পারবো, এই যে প্রমাণ করে দিতে পারবো না, প্রমাণ করে দিতে পারবো না। জি এর জায়গায় কি লিখবা, 4/3 পাই আর রো জি স্মল আর বাই আর, এবং এখানে দেখো এই যে বড় আর কাটাকাটি, এখানে এই যে জি, কেন্দ্র থেকে দূরত্ব দেওয়া থাকলে 4/3 পাই স্মল আর রো জি, কেন্দ্র থেকে ডিস্টেন্স, পাই স্মল আর রো জি, কেন্দ্র থেকে ডিস্টেন্স। ওকে, ঠিক আছে, এটা তো আমি কেন্দ্র থেকে ডিস্টেন্স দিয়ে করতে যাচ্ছি। ওকে, মাথায় রাখতে পারবা কিনা বলো। এরপর তোমারে বলছে জি ভার্সেস ডি এর একটা গ্রাফ আঁকতে। চলো জি ভার্সেস ডি এর একটা গ্রাফ আঁকি। এই যে
পরীক্ষায় বলে দিছে যে অভিকর্ষ ত্বরণ জি বনাম ভূপৃষ্ঠ থেকে গভীরতা এইচ। তো এখানে এইচ এর জায়গায় ডিও দেওয়া থাকতো সমস্যা নাই। সো আমরা জানি যে জিডি ইজ ইকুয়াল টু জি ইন্টু ওয়ান মাইনাস ডি বাই আর, ওয়ান মাইনাস কত ডি বাই আর। সো এটা এরপর এখানে লিখতে পারি জি মাইনাস জি ইন্টু বা জি বাই আর ইন্টু ডি, জি বাই আর ইন্টু ডি বা জিডি। ওকে, সো এটা হলো আমাদের ওয়াই, আর এটা হলো আমাদের এক্স, এটা হলো আমাদের এম, আর এটা হলো আমাদের সি। সো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি হয়ে যাবে। ঢাল এটা কি হয়ে যাবে গ্রাফটা, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি বা সরল রৈখিক হবে। ঠিক আছে, এটা হলো আমাদের ডি, এটা হলো আমাদের জিডি, এটা হলো আমাদের ডি, এটা হলো আমাদের জিডি। সো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। ভালো কথা। সি রে আমরা কি বলি, ওয়াই ছেদক। সি রে আমরা কি বলি, ওয়াই ছেদক। সি রে আমরা বলি ওয়াই ছেদক। এই যে জি, এটা হলো আমাদের ওয়াই ছেদকের ভ্যালু দিয়েই দিছে জি। সো ওয়াই ছেদক পেয়ে গেলাম। এবার কথা হলো যে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, এটাও পাওয়া যেতে পারি। সো এক্স অক্ষে ওয়াই এর ভ্যালু 0, এক্স অক্ষে ওয়াই ইজ ইকুয়াল টু 0। সো ওয়াই ইজ ইকুয়াল টু যদি 0 হয়, এটা ভ্যালু 0। সো এখান থেকে আমরা বলতে পারি 0 ইজ ইকুয়াল টু জি মাইনাস জি বাই আর ইন্টু ডি। সো এখান থেকে জিডি বাই আর ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি জি, জি জি কাটা, ডি এর ভ্যালু পেয়ে গেছি আর। সো এক্স অক্ষকে এই যে আর বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে কি করে, আর বিন্দুতে ছেদ করে এই যে। সো রেখা আঁকা ফেলো, এইটা হয়ে যাবে আমাদের সরলরেখা। এটা কি হয়ে যাবে আমাদের সরলরেখা। বুঝতে পারছো? সিম্পল না? y is equal to mx plus c করলাম, দেন এই যে দেখেই বুঝতে পারতেছো g into 1 minus d by, এত কিছু চিন্তা করা লাগে না। তুমি এভাবে চিন্তা করতে পারতা যে d এর ভ্যালু যখন 0, d এর ভ্যালু যখন 0, তখন এখানে gd এর ভ্যালু হলো g। আবার d এর ভ্যালু যখন ব্যাসার্ধের সমান, অর্থাৎ পৃথিবীর ভেতরে তো, ইনসাইড না ভাই, গ্রাফটা কি হবে ভাই, পৃথিবীর কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্তই তো যাবো, তাই না? 0 থেকে ব্যাসার্ধ পর্যন্ত যাবো, তো 0 এর জন্য একটা বিন্দু পাইলাম, আর এর জন্য একটা বিন্দু পাইলাম, যোগ করে দিলাম, শেষ। এটাও হবে, তাই না? এটাও হবে। সো এটা ডি বলতে পারি অথবা এইচও বলতে পারি। ওকে, মাথায় রাখতে পারবা। সো এটা ট্রিক হইলো, এটা মুছে ফেললাম, এটা এটা একটু বেশি অ্যানালিটিক্যাল হয়ে গেছে, আরো ইজিলি করতে পারি। এই যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর মতো দেখা যেতেছে না এটা, y ইজ ইকুয়াল টু এই যে mx, এখানে হলো c। সো mx প্লাস c এর মতো দেখা যেতেছে। ভালো কথা, ভালো কথা। সো আমরা কি বলছিলাম যে d ইজ ইকুয়াল টু 0 তে আমাদের gd এর ভ্যালু কত আসছে, g ইন্টু 1 মাইনাস 0 বাই আর, বা আমরা বলতে পারি g। আবার অন্যদিকে d ইজ ইকুয়াল টু ব্যাসার্ধের সমান যখন, তখন g এর ভ্যালু কত আসছে, তখন gd এর ভ্যালু আসছে হলো g ইন্টু 1 মাইনাস আর বাই আর, উইচ ইজ 0। সো দুইটা বিন্দু পাওয়া গেছো, যোগ করে দিবা। এই যে যখন d এর ভ্যালু 0, তখন gd এর ভ্যালু g, আবার যখন d এর ভ্যালু ব্যাসার্ধের সমান, gd এর ভ্যালু r। সো দুইটা বিন্দু পেয়ে গেছো, যোগ করে দিলেই তো সরলরেখা হয়ে যায়। সিম্পল, সিম্পল। এবার এই কোশ্চেনটা করো। এই যে বলছে কি যে ভূপৃষ্ঠ থেকে r/2 উচ্চতায় এবং একই গভীরতায়, r/2 উচ্চতায় আবার একই গভীরতায় অভিকর্ষ ত্বরণের অনুপাত কত। সো একটা হলো উচ্চতায় আর একটা হলো গভীরতায়। সো এই দুইটার অনুপাত চাইছে। সো উচ্চতায় আমাদের কত হবে, 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার, তাই না? আর গভীরতায় 1 মাইনাস ডি বাই আর। সো এখান থেকে দেখো জি জি কাটা হয়ে যাচ্ছে, আর এখানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এইচ বাই আর। সো এইচ এর ভ্যালু হলো আমাদের বলে দিছে r/2। সো এখান থেকে এইচ বাই আর এর ভ্যালু কত, এইচ বাই আর এর ভ্যালু হলো হাফ। সো 1 প্লাস হাফ স্কোয়ার, হাফ স্কোয়ার 1 মাইনাস। সো একই গভীরতায় সো ডি এর ভ্যালু আসলে দিন শেষে r/2, ডি এর ভ্যালু r/2। সো ডি বাই আর এর ভ্যালুও হলো হাফ, ডি বাই আর এর ভ্যালু কত, হাফ। সো 1 মাইনাস হাফ গেল। 3/2 এর স্কোয়ার করলে 9/4, 3/2 এই যে হাফ, একের সাথে হাফ যোগ করলে 3/2, 3/2 এর স্কোয়ার করলে 9/4। এটা কি হবে, উল্টায় যাবে, 9/4 হয়ে যাবে হলো 4/9, আর নিচে থাকবে হলো হাফ। সো এবার সুন্দর মতো কাটাকাটি করো, এটা নিচে নামাও, 4/9 ইন্টু হাফ, হাফ উপরে চলে গেলে হয়ে যাবে 2, 8/9 হবে। অ্যান্সার হবে 8:9। এই যে এগুলি জিএসটির কোয়েশ্চেন ভাই, জিএসটিতে এত বড় ক্যালকুলেশন দিছে, দুইটাই ফর্মুলা জানা লাগবে। পারবা না? পারবা। এরপর এই যে আরেকটা কোয়েশ্চেন দিছে, বলছে একটা গ্রহের ব্যাসার্ধ বলে দিছে 6000 কিলোমিটার, ব্যাসার্ধ বলে দিছে, উহার পৃষ্ঠদেশে জি এর মান বলে দিছে, পৃষ্ঠদেশে জি এর মান বলে দিছে, মানে পৃষ্ঠে জি এর মান বলে দিছে। তো এই উচ্চতায়, কত উচ্চতায় জি এর মান, 7 মিটার/s।
সেকেন্ড স্কোয়ার হবে। কত উচ্চতায় জি এর মান 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। খুবই সিম্পল, আমরা বলতে পারি যে জিএইচ ইজ ইকুয়াল টু জি ডিভাইডেড বাই 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার, তাই না? এটাই তো ছিল ফর্মুলাটা। সো যে কোনো গ্রহের জন্য এই ফর্মুলাটাও খাটবে, পৃথিবীর জন্য খাটবে, যে কোনো গ্রহের জন্য খাটবে। সো এখান থেকে আমরা বলছিলাম যে এইচ ইজ ইকুয়াল টু রুট ওভার জি ডিভাইডেড বাই জি এইচ মাইনাস 1 ইন্টু আর, জি ডিভাইডেড বাই জি এইচ মাইনাস 1 ইন্টু আর। সো রুট ওভার ভূপৃষ্ঠে জি এর মান হলো 10 আর এখানে জি এর মান হলো 7, আয় হায় করছে এটা কি, মাইনাস 1 ইন্টু আর এর ভ্যালু হলো 6000। সো এখন 7 রে 10 যদি 7 দিয়ে ভাগ করি, 7 এককে 7, 7 এককে 7, এটা তো আমাদের পেন দিয়ে দিল ওরা। 10/7 তো কোনো ইয়া সংখ্যা হয় না, না হয় না। চলো বিসমিল্লাহ বলে ট্রাই করি। 10/7 মানে কত আসলে দিন শেষে? 10/7 মানে হইলো তোমার 10 একে 10, 7 একে 7, সো থাকে কত, থাকে থাকে হলো 3, থাকে হলো 3। এবার দশমিক দাও, 30 হয়ে গেল, 4 7 28, 4 7 28, 28 2 থাকে, 2 থাকে আরেকটা শূন্য দিয়ে দাও, 7 দুগুণে 14, সো 1.42, সো রুট ওভার 1.42, রুট ওভার 1.42 মাইনাস 1 ইন্টু 6000। করছে এটা কি? মানুষ না, এটা মানুষ না। সেটা আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি। এখানে অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে পারো। কিভাবে ইউজ করতে পারো? এই যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। সো 10/7 কি লিখতে পারি? 1 প্লাস 3/7, 1 প্লাস কত লিখতে পারি? 3/7 লিখতে পারি 10/7। সো এটা রুট মানে কত? এটার উপর পাওয়ার হাফ, তাই না? ওই যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, সো এটারে এই হাফটারে আমি সামনে এনে ফেললাম, 1 প্লাস হাফ ইন্টু 3/7। সো এখানে আমি লিখতে পারি 1 প্লাস হাফ ইন্টু 3/7 মাইনাস 1 ইন্টু 6000। ওই যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, 1 প্লাস এন এক্স করছি, বললাম এই 1 1 কাটা, 1 1 কাটা, সেখানে থাকে কত? 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 7 ইন্টু 6000। ওকে, এগুলি দেখা অ্যান্সার বন্ধ করে দেওয়া উচিত। সেটা হলো 3000, 9000/7, সো 9000/7, সো 1000 সামথিং আসবে, এই যে 1200, 9000 বাই, এই যে 9000/7 করতেছি, 7 একে 7, 7 একে 7, থাকে কত? 2, সো 7 দুগুণে 14 হয়ে গেছে, প্রথম 2 ডিজিটেই আমি পেয়ে গেছি 1200। ওকে, পরে বলছে পৃথিবীতে কোনো বস্তুর ভর, ভর বলছে কিন্তু ভর, ভর মেপে এম কেজি পাওয়া গেল, চাঁদে কত পাওয়া যাবে? এই যে ভর, ভর বলছে, ভর কত কেজি পাওয়া যাবে? চাঁদে হইলো হবে m, ভর থাকবে সেম, বাট ওজন, ওজন, ওজন হবে কত? m/6 কেজি ওয়েট। ওজন যদি বলতো তখন m/6 করা লাগতো। কেন? কারণ আমরা জানি, যে জি অফ মুন ইজ 1/6 অফ জি অফ আর্থ, 6/1 জি চাঁদের মহাকর্ষীয় ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ পৃথিবীর 6/1, এটাই মাথায় রাখা লাগবে। পৃথিবীর কয় ভাগের 1 ভাগ ভাই? 6/1। ওকে, ঠিক আছে। এই কারণে ওজন ভাই, ওজন মানে কি ছিল? ডাব্লিউ ইজ ইকুয়াল টু ছিল এম জি, তখন আমরা লিখতাম যে এম ইন্টু জি এর জায়গায় লিখতাম কেজি ওয়েট, জি এর জায়গায় কি লিখতাম? কেজি ওয়েট লিখতাম, ঠিক আছে। সো চাঁদের ক্ষেত্রে কি হবে? চাঁদের ক্ষেত্রে ওয়েট হয়ে যাবে হলো এম ইন্টু জি অফ দ্য মুন। সো জি অফ দ্য মুন রে কি লিখতে পারি? জি/6, জি/6 বা m/6 ইন্টু জি এর জায়গায় লিখতে পারি কেজি ওয়েট। বুঝতে পারছো? জি এর জায়গায় লিখতে পারি কেজি ওয়েট, বাট ওজন হবে m/6 কেজি। বুঝতে পারছো? এই যে জি এর জায়গায় আমি কি লিখি? কেজি ওয়েট লিখি, তাই না? ওকে, এবার বিভিন্ন স্থানে জি এর মানের গ্রাফ আমরা দেখছি যে ভাই এটা হলো আমাদের পৃথিবী, পৃথিবী কেন্দ্র থেকে আর দূরত্ব পর্যন্ত, কেন্দ্র থেকে আর দূরত্ব পর্যন্ত জি এর মান কত হয়? জি আর ইজ ইকুয়াল টু 4/3 পাই রো জি স্মল আর, তাই না? বা জি, এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর মতো হয়, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর মতো হয়, এর মানে সরল রৈখিক হয়। সো কেন্দ্র থেকে ইয়া থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত, এটা হলো পৃথিবী। সো পৃথিবীর কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত এটা হয় হলো জি আর
এর সমানুপাতিক স্মল আর, সরল রৈখিক হয়, সরল রৈখিক হয়। এরপর এরপর যখনই আমি এর বেশি যে ব্যাসার্ধ পর্যন্ত যখন যাই তখন এর ভ্যালু হয়ে যায় হলো GM/r², GM/r²। আচ্ছা ভালো কথা। এরপর এরপর জি এর মান কত হয় বলো তো? এরপর এরপর যতই সামনে আগাবো তখনই কি হয়ে যায়, GM/r²। জি এর মান কত হয়, GM/r²। কেন্দ্র থেকে দূরত্ব, তখন হয় এভাবে গ্রাফ কমে 1/r²। বুঝতে পারছি? বুঝতে পারছি, এগুলি জানি আমরা। জি ইজ ইকুয়াল টু GM/r², আর হলো কেন্দ্র থেকে দূরত্ব, তাই না? কেন্দ্র থেকে দূরত্ব, এম হলো আমাদের ভর। সো এক্ষেত্রে আমাদের জি হলো ইনভার্সলি প্রপোর্শনাল টু r²। সো এইভাবে আমাদের কমবে। ওকে, সিম্পল। এবার অক্ষাংশ ক্রিয়া বা ল্যাটিটিউড এফেক্ট, সেটা হলো আমাদের পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে ঘুরে, তাই না? 24 ঘন্টায় একবার ঘুরে, তাই তো? সো আমরা এই যে ওমেগা লিখি কি 2π/t। সো পৃথিবী 24 ঘন্টায় একবার ঘুরে, 2π/24 আওয়ার্স। সো আওয়ারে তুমি সেকেন্ডে কনভার্ট করো, 86400 সেকেন্ড। এটারে আমরা বলি পৃথিবীর আহ্নিক গতি। পৃথিবীর কি গতি? আহ্নিক গতি। আহ্নিক গতি, এটা হলো আমাদের আহ্নিক গতির কারণে কি হয়, একটা কেন্দ্রমুখী বল আসে। সেই কেন্দ্রমুখী বলের যোগান দিতে গিয়ে ওজন কিছু পরিমাণে কি হয়ে যায়, কমে যায়। ওজন কিছু পরিমাণে কমে যায়, সেই কারণে জিও এফেক্টিভ জি যেটা ওই কিছু পরিমাণে কমে যায়। এটারে আমরা বলি অক্ষ, এটার আমরা কি বলি, বিষুব রেখা। বিষুব রেখা। সো বিষুব রেখার সাথে ল্যামডা অক্ষাংশে আমাদের জি এর মান জি ল্যামডা হয়ে যায় হলো G-ওমেগা² cos² ল্যামডা, ওমেগা² cos² ল্যামডা। এটা মাথায় রাখা লাগবে। ল্যামডা অক্ষাংশে জি এর মান কত হয়ে যায়, G-ওমেগা² cos² ল্যামডা, G-ওমেগা² cos² ল্যামডা। মাথায় রাখতে পারবা? ওকে। আর কত আমাদের, আর হলো 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার বা 6.4 10⁶ মিটার। ওকে। আর ওমেগা হলো এই যে 2π/86400, ইউনিট কি হবে, রেডিয়ান পার সেকেন্ড। ওকে ওকে। এই যে কত অক্ষাংশে জি এর মান সর্বাপেক্ষা বেশি, কত অক্ষাংশে চিন্তা করে দেখো, 90 ডিগ্রি অক্ষাংশে না? কেন ভাই? এই যে জি ল্যামডা ইজ ইকুয়াল টু G-ওমেগা² cos² ল্যামডা। এখন কোনো কারণে ল্যামডা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই যে ওমেগা² cos², এই যে ল্যামডা বা 90 ডিগ্রি, এটা ভ্যালু 0 হয়ে যাবে। সো জি থেকে কিছু পরিমাণ প্রত্যেক ক্ষেত্রে কি হইতেছিল, কমতেছিল। সো এটার ভ্যালু যদি কমে যায়, এটা ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে কি জি এর মান সর্বোচ্চ হবে? এক্স্যাক্টলি। সো জি এর মান কখন সর্বোচ্চ হবে, এটার মান যখন সর্বনিম্ন হবে। সো এটা সর্বনিম্ন মান কত, 0। কখন, 90 ডিগ্রিতে। এটাই ঠিক আছে। সো সর্বনিম্ন কোথায় হবে বলো তো? সর্বনিম্ন হলে তখন ল্যামডার ভ্যালু কত হয়ে যায়, 0 ডিগ্রি বা বিষুব অঞ্চলে। তখন জি ল্যামডা ইজ ইকুয়াল টু G-ওমেগা² cos², ল্যামডার জায়গায় 0 ডিগ্রি বসায় দাও, বা G-ওমেগা² হয়ে যায়। এইটা হলো সর্বনিম্ন মান। কি মান? সর্বনিম্ন মান। মাথায় রাখতে পারবা। এরপর তোমারে কি বলছে দেখো, বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলের দিকে অভিকর্ষ ত্বরণ বৃদ্ধি পায়। কেমনে বৃদ্ধি পায়? এই যে এটা হলো আমাদের পৃথিবী, পৃথিবী এমনিও কিন্তু জানোই চ্যাপ্টা না? সো এদিকে ব্যাসার্ধ বেশি, বিষুব অঞ্চল বরাবর ব্যাসার্ধ বেশি, আর মেরু বরাবর ব্যাসার্ধ কম। মেরু বা পোল রিজিয়ন, এটা আমরা বলি পোল বা মেরু। সো মেরু অঞ্চলে আর ব্যাসার্ধ কম, সো এই কারণে জি এর মান বেশি। এভাবেও চিন্তা করতে পারো, অথবা ল্যাটিটিউড এফেক্ট দিয়েও চিন্তা করতে পারো, যে এখান থেকে এখানে গেলে জি এর মান কমে। কি হয়, জি এর মান কমে না, সরি বাড়ে। কেমনে বাড়ে? ওই যে ওমেগা² cos² ল্যামডার ভ্যালু বাড়তে থাকে, আমার জি এর ভ্যালু, ল্যামডার ভ্যালু কমতে থাকে, জি এর ভ্যালু বাড়তে থাকে। ঠিক আছে, এখানে 90 ডিগ্রি না, 90 ডিগ্রির ক্ষেত্রে ওই যে বৃদ্ধি পায়। বুঝতে পারছো? এবার মহাকর্ষ ক্ষেত্র কাকে বলে? যে মহাকর্ষ ক্ষেত্র হলো যে কোনো একটা গ্রহ বা কোনো একটা বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে ওই আকর্ষণ করার ক্ষমতা থাকে, অন্য বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা যে অঞ্চল জুড়ে থাকে, সেটাকে আমরা কি বলি, মহাকর্ষ ক্ষেত্র। সো মহাকর্ষ ক্ষেত্র কাকে বলে? যে অঞ্চল জুড়ে ওর আকর্ষণ করার ক্ষমতা থাকে। ঠিক আছে, যে অঞ্চল জুড়ে আকর্ষণ করতে পারে।
এটার আমরা বলি মহাকর্ষ ক্ষেত্র। আর মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কি হবে, এই যে m একটা বস্তু থেকে r দূরত্বে, m একটা বস্তু থেকে r দূরত্বে আমাদের মহাকর্ষ ক্ষেত্র বা E এর ভ্যালু হয়ে যাবে gm/r², যেটা মূলত অভিকর্ষ ত্বরণের সমান। এক্স্যাক্টলি, ঠিক আছে, এটা মান কার সমান, অভিকর্ষজ ত্বরণের সমান। এটা একটা গেল। এখন কথা হলো যে 1 কেজি বস্তুর জন্য যে আকর্ষণ, সেটারেও আমরা কিন্তু মহাকর্ষ বল বলি। ঠিক আছে, 1 কেজি বস্তুর জন্য যে আকর্ষণ, সেটার আমরা কি বলি, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য বলি। সো আমরা বলি যে m কেজি বস্তুর জন্য আকর্ষণ F is equal to gmm/r²। 1 কেজি বস্তুর জন্য আকর্ষণ হলো gmm ডিভাইডেড বাই r m কেজির জন্য। সো 1 কেজি বস্তুর জন্য আকর্ষণ, এটারে আমরা বলি E। যে অসীম থেকে একটা 1 কেজি ভরের বস্তুকে সমবেগে নিয়ে আসলে এর ওপর যে বল অনুভব হয়, ঠিক আছে। সো m কেজির জন্য F বল, 1 কেজির জন্য F/m বল। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, F/m বল। সো এই যে এফ এর ভ্যালু বসাই দিলে উপরেরটা পাই, এফ এর ভ্যালু বসাই দিলে কি পাই, উপরেরটা পাই। সো এটা একটু মনে রাখা লাগবে। যাকে আনবো সেটার আমরা বলি হলো স্মল এম। যাকে আনবো তারে আমরা কি বলি, স্মল এম, এবং তখন ই এর ভ্যালু হয়ে যায় হলো F/m। ওকে, ঠিক আছে। আর আর যে আছে যে অলরেডি আছে তার জন্য হলো gm/r²। মাথায় রাখতে পারবে, এখন কথা হলো এটা ইউনিট কেমনে লিখতে পারি, ইউনিট দেখেই বুঝতে পারতেছো, F/m, সেটা ইউনিট হবে নিউটন পার কেজি। তো মাত্রা কি হবে, মাত্রা এই যে মহাকর্ষ প্রাবল্যের মাত্রা। সো E ইজ ইকুয়াল টু আমরা জানি F/m, F/m, সো নিউটন পার কেজি। আচ্ছা, সো নিউটন মানে কত, F ইজ ইকুয়াল টু m, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ডিভাইডেড বাই কেজি। সো এখান থেকে যা হয় কেজি কাটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এই যে E এর ইউনিট কি আছে, ইউনিট কিন্তু দুইটা, একটা হলো নিউটন পার কেজি, আর একটা হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে মাত্রা কত হয়ে যাবে, মাত্রা কত হবে, এই যে দৈর্ঘ্যের মাত্রা লেংথ সময়ের মাত্রা T−2, LT−2। এটা হবে কি, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা। নিউটন পার কেজি থেকে আমরা এটা পাইছি। আচ্ছা, মহাকর্ষ বিভব কাকে বলে, এটা একটা বস্তু, এটা একটা বড় হাতের M। সো অসীম থেকে m ভরের একটা বস্তুকে নিয়ে আনতে, সমবেগে নিয়ে আসতে, কি বেগে, সমবেগে নিয়ে আসতে কাজ, এজেন্ট কর্তৃক কৃত কাজ, এটার আমরা বলি কি, মহাকর্ষ বিভব। এবং এটার ভ্যালু কি, এটার ভ্যালু কত হয়ে যায়, এটা ভ্যালু হয়ে যায় হলো -gmm/r, এটার আমরা বলি মহাকর্ষ বিভব শক্তি। সো এরপর মহাকর্ষ বিভব কাকে বলে, 1 কেজি বস্তুকে আনতে কৃত কাজ। সো m কেজি বস্তুকে আনতে কৃত কাজ হলো, এটা হলো আমাদের বিভব শক্তি বা ইউ, বিভব শক্তি। তাহলে আমার কথা হলো 1 কেজি বস্তুকে আনতে কৃত কাজ হলো বিভব, 1 কেজি বস্তুকে আনতে কৃত কাজ হলো U/m, বা এটার আমরা ভি বলি, বা এটার আমরা বলি বিভব। ঠিক আছে। অসীম থেকে যে কোনো একটা ভরের বস্তুকে আনতে এজেন্ট কর্তৃক কৃত কাজ, এটাই হলো আমাদের কি, এটাই হলো আমাদের মহাকর্ষ বিভব শক্তি। সো এক্ষেত্রে দেখো মাইনাস কেন চিহ্ন দিলেন, কারণ এজেন্ট দ্বারা কৃত কাজ এখানে নেগেটিভ হয়েছে। কেন, যখন তুমি এইদিকে সমবেগে নিয়ে আসার ট্রাই করবা, কিভাবে, সমবেগে আনতে হবে। তো সমবেগে যখন আনতে যাবা, তখন এ তো এর আকর্ষণ করবে না, এম ভরে বস্তুর কি করবে, আকর্ষণ করবে। এই যে গ্র্যাভিটি ওর টাইম না নিয়ে আসতে যাবে, তুমি ত্বরণ দিতে যাবে গ্র্যাভিটি। সো তুমি কি করবে, সমবেগে আনতে যেতেছো, তো সমান এবং বিপরীতমুখী এজেন্ট কর্তৃক বল দিতে হবে, তোমার দিতে হবে। এই কারণে তোমার দ্বারা কৃত কাজ হবে হলো নেগেটিভ, কি হবে, নেগেটিভ। এই যে বিভব শক্তি ইউ ইজ ইকুয়াল টু হয়ে যাবে -gmm/r।
ঠিক আছে, এটার ইউনিট কি? ইউনিট হলো জুল। কেন ইউনিট জুল? আরে ভাই শক্তি, শক্তি জুল। আর ভি, ভি হয়ে যাবে কত? ইউ বাই এম। ইউ বাই এম, বা আমরা বলতে পারি মাইনাস জি। এই যে বড় এম ছোট এম বাই আর, এখন ছোট এম দিয়ে যদি ভাগ করো তাহলে জি বড় এম বাই আর থাকে, জি বড় এম বাই আর থাকে। এবং এটা ইউনিট দেখেই বুঝতে পারতেছো, জুল পার কেজি। ইউনিট হয়ে যাবে কত? জুল পার কেজি। ইউনিট কত হবে? জুল পার কেজি। মাথায় রাখতে পারবা? এতটুকুই মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, এবার আরেকটা জিনিস ঠান্ডা মাথায় রাখবা, যে ওয়ার্ক ডান বাই এজেন্ট, এজেন্ট কর্তৃক কৃত কাজ হলো বিভব শক্তির পরিবর্তনের সমান। এজেন্ট কর্তৃক কৃত কাজ বিভব শক্তির পরিবর্তনের সমান, উইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স বা এক্ষেত্রে আমাদের গ্র্যাভিটি আছে, তাই না? এক্ষেত্রে আমাদের কি আছে? গ্র্যাভিটি। এটা আমরা বলছিলাম না? এটা আমরা বলছিলাম কিন্তু, যে এজেন্ট কর্তৃক কৃত কাজ হলো বিভব শক্তির পরিবর্তনের সমান, উইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, বা আমরা বলতে পারি ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি অথবা ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইজ ইকুয়াল টু নেগেটিভ ডেল্টা ইউ। নেগেটিভ ডেল্টা ইউ, সো মাইনাস দিলাম, মাইনাস চিহ্ন দিলাম। এবার ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, ইউ ফাইনাল মাইনাস কি করলাম? ইউ ইনিশিয়াল। বা এত কাহিনী করা লাগবে না। আগে হ্যাঁ, আগে ওয়ার্ক ডান বাই এজেন্টটা দেখি। ওয়ার্ক ডান বাই এজেন্ট কত হবে? ডেল্টা ইউ, বা আমরা বলতে পারি ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, তাই তো? ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। সো ফাইনালি কত? জি এম এম ডিভাইডেড বাই আর ফাইনাল, তাই না? জি এম এম ডিভাইডেড বাই আর ফাইনাল মাইনাস, এটা হলো এই যে এখানের মাইনাস, আর সূত্রের মাইনাস দেওয়া লাগবে, মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর ইনিশিয়াল। আর কি? ইনিশিয়াল, আদি অবস্থান। সো এই যে এজেন্ট দ্বারা কৃত কাজ, এখানে আমি যদি মাইনাসটা কমন নেই, মাইনাস জি এম এম যদি কমন নিয়ে নেই, তাহলে আসে ওয়ান বাই আর ফাইনাল মাইনাস ওয়ান বাই আর ইনিশিয়াল। এটা হলো এজেন্ট কর্তৃক কৃত কাজ। এটা কি? এজেন্ট কর্তৃক কৃত কাজ। তাহলে কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ কত? এজেন্ট কর্তৃক কৃত কাজের বিপরীতটা, এই যে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, বা আমরা বলতে পারি গ্র্যাভিটি, গ্র্যাভিটি, এটা হয়ে যাবে হলো নেগেটিভ, নেগেটিভ ডেল্টা ইউ। নেগেটিভ বিভব শক্তির পরিবর্তন, এই যে নেগেটিভ বিভব শক্তির পরিবর্তন। আবার এটাও বলতে পারি নেগেটিভ ওয়ার্ক ডান বাই এজেন্ট, তাই না? নেগেটিভ ওয়ার্ক ডান বাই এজেন্ট। সো এই মাইনাস মাইনাস কাটা, বসায় দাও এজেন্টের ভ্যালু, আইসা পড়বে জিএমএম ওয়ান বাই আর ফাইনাল মাইনাস ওয়ান বাই আর ইনিশিয়াল। সো এটাই মনে রাখা লাগবে, যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, এই যে এটা মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত? জিএমএম ওয়ান বাই আর ফাইনাল মাইনাস ওয়ান বাই আর ইনিশিয়াল। এই যে মহাকর্ষ বল দ্বারা কাজ, মহাকর্ষ বল দ্বারা কাজ, ডাব্লিউ হয়ে যাবে হলো মাইনাস ডেল্টা ইউ, বা আমরা বলতে পারি জি এম এম ওয়ান বাই আর ফাইনাল মাইনাস ওয়ান বাই আর ইনিশিয়াল। এটাই মাথায় রাখতে পারলে হবে। এটা হলো গ্র্যাভিটি, উইচ ইজ এ কনজারভেটিভ ফোর্স, তাই না? সংরক্ষণশীল বল গেল। এবার হ্যাঁ, বিভব শক্তি, বল আর প্রাবল্যের সম্পর্ক আমরা বলছিলাম না? ফোর্স ইজ নেগেটিভ ডাইভারজেন্স অফ বিভব শক্তি, ফোর্স ইজ নেগেটিভ গ্রেডিয়েন্ট, নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ বিভব শক্তি, তাই না? সো আমরা কি লিখতে পারি? আমরা উভয় পক্ষকে ভর দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে কি আসে? নেগেটিভ, এই যে নেবলা ইউ বাই এম। আচ্ছা, এফ বাই এম আমরা এইমাত্রই দেখলাম, মহাকর্ষ প্রাবল্য বললাম, মাইনাস নেবলা অফ ভি। এই যে এই দুইটা সম্পর্ক মাথায় রাখা লাগবে। ওকে, এই দুইটা সম্পর্ক কি করা লাগবে? মাথায় রাখা লাগবে। এখন হলো এটা, যে যদি এটাকে সিম্পলিফাই করা, যদি শুধু ধরো এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বা জেড অক্ষ যে কোনো একটা অক্ষ বরাবর বলে, তখন আমরা জাস্ট নর্মালি ডিফারেন্সিয়েট করে দিই, যে মাইনাস ডিভি বাই ডিআর, মাইনাস ডিভি বাই কি লিখতে পারি? ডিআর লিখতে পারি। ওকে, মাইনাস ডিভি বাই ডিআর লিখতে পারি, অথবা আমরা এভাবে লিখতে পারি যে ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ইডিআর। এবার উভয় পক্ষে ইন্টিগ্রেট করে দিলে আমরা ডেল্টা ভি ইজ ইকুয়াল টু ই ডিআর, ইন্টিগ্রেশন অফ ইডিআর। ঠিক আছে, একও একটা সম্পর্ক জাস্ট মাথায় রাখতে পারলে খুশি। ওকে, পৃথিবীর ক্ষেত্রে বিভব ও বিভব শক্তি। সো পৃথিবীর ক্ষেত্রে বিভব কি হয় জানো? পৃথিবীর ক্ষেত্রে একটু মাথায় রাখা লাগবে কষ্ট করে, যে পৃথিবীর ক্ষেত্রে যদি পৃথিবীর পৃষ্ঠের কথা যদি বলি, হ্যাঁ, পৃথিবীর পৃষ্ঠে আমাদের বিভব কত হবে? বিভব হয়ে যাবে হলো মাইনাস জি এম বাই আর সারফেসে। আর বিভব শক্তি কত হবে? মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর। আচ্ছা, এবার পৃথিবী থেকে এইচ উচ্চতায়, পৃথিবী থেকে কত? এইচ উচ্চতায় আমাদের বিভব হয়ে যাবে হলো মাইনাস জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, বা আমরা বলতে পারি কেন্দ্র থেকে দূরত্ব মাইনাস জিএম বাই স্মল আর, মাইনাস জিএম বাই স্মল আর। আর বিভব শক্তি কত হয়ে যাবে? মাইনাস জি এম এম ডিভাইডেড বাই স্মল আর, বা আমরা বলতে পারি মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ।
এই পর্যন্ত সবই সেম থাকে, এই পর্যন্ত সবই ঠিক থাকে, বাট পৃথিবীর ভিতরে যখন আমরা যাই, পৃথিবীর ভেতরে আমাদের বিভব কত হয় জানো? হ্যাঁ, পৃথিবীর ভেতরে কেন্দ্র থেকে আর দূরত্বে, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে ইনসাইড, ইনসাইড পৃথিবীর ভেতরে আমাদের বিভব, বিভব শক্তির আগে বলি, বিভব শক্তি হয়ে যাবে হলো মাইনাস জি এম এম ডিভাইডেড বাই, এই যে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই 2r কিউব, 2r কিউব 3r স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, 3r স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এত কঠিন কোয়েশ্চেন জীবনে আসবে না ভাই, এগুলি আসবে না, এগুলি দরকার নাই। জাস্ট মনে রাখো পৃথিবীর কেন্দ্রে বিভব শক্তি কত। ও বিভব শক্তি পেয়ে গেছি, সো বিভব কত হবে, স্মল এম দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, সো মাইনাস জি এম বাই 2r কিউব 3r স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এগুলি জাস্ট ফর্মুলা দেখাইতেছে ভাই, ভাই তোমার যাইত্যা ধরা ফর্মুলা গলধকরণ করানো হচ্ছে এখানে, ঠিক আছে, গলধকরণ করানো হচ্ছে। সো বলছে পৃথিবীর কেন্দ্রে, কেন্দ্রে বিভব শক্তি কত। ঠিক আছে, পৃথিবীর কেন্দ্রে বিভব শক্তি কত। সো পৃথিবীর কেন্দ্রে বিভব শক্তি কত হবে বলো তো। সো আমরা লিখতে পারি যে আমরা বিভব শক্তি জানি, সো মাইনাস জি এম এম ডিভাইডেড বাই 2r কিউব 3r স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, তাই না? এটা হলো কেন্দ্র থেকে ডিস্টেন্স ফ্রম সেন্টার, ডিস্টেন্স কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে। তো এখানে কেন্দ্রে, কেন্দ্রে আসলে কেন্দ্র থেকে দূরত্ব কত, জিরোই তো ভাই, কেন্দ্রবিন্দুতে কেন্দ্র থেকে দূরত্ব জিরো। তো তখন আমরা বলতে পারবো ইউ ইজ ইকুয়াল টু মাইনাস জি এম এম ডিভাইডেড বাই 2r কিউব 3r স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। সো এখান থেকে আর স্কোয়ার কাটা গেলে একটা আর থাকে, সো মাইনাস 3gmm বাই 2r, মাইনাস 3gmm ডিভাইডেড বাই 2r। এটা না এমসিকিউতে আসার মতো, পৃথিবীর কেন্দ্রে বিভব শক্তি, এটা পৃথিবীর কেন্দ্রে বিভব শক্তি। তো পৃথিবীর কেন্দ্রে বিভব কত হবে, পৃথিবীর কেন্দ্রে বিভব, বিভব হয়ে যাবে ভি ইজ ইকুয়াল টু ইউ বাই এম, ভি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, ইউ বাই এম, মাইনাস জি এম এম বাই 2r, মাইনাস 3gm বাই 2r। সো এখানে হয়ে যাবে মাইনাস 3g বড় হাতের m ডিভাইডেড বাই 2। দেখতে সুন্দর এই কারণে দিয়ে দিলাম, এটা এমসিকিউতে আসতে পারে, মাইনাস 3gm বাই 2r। এই যে বলছে মহাকর্ষীয় প্রাবল্যের রাশিমালা কোনটি, gm বাই আর স্কোয়ার। বাচ্চাদের খেলা, বাচ্চাদের খেলা, ইজ ইকুয়াল টু gm বাই আর স্কোয়ার। দেখি এরপর, এই যে বলছে আর ব্যাসার্ধে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ বিভব ভি হলে পৃষ্ঠ হতে আর উচ্চতায় বিভবের মান কত। ওয়াও, নাইস কোয়েশ্চেন। সো বইলা দিছে এইচ এর ভ্যালু হলো আর এর সমান, সো তখন আমাদের ভি প্রাইম হয়ে যাবে কত, মাইনাস জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, বা আমরা বলতে পারি মাইনাস জি এম ডিভাইডেড বাই আর প্লাস আর, বা ভি প্রাইম হয়ে গেছে মাইনাস জি এম ডিভাইডেড বাই 2r। বাট কথা হইলো যে পৃষ্ঠে, পৃষ্ঠে বিভবের মান কত, মাইনাস জি এম বাই আর, পৃষ্ঠে বিভবের মান কত, মাইনাস জি এম বাই আর। সো হাফ ইন্টু মাইনাস জি এম বাই আর, এটা হলো পৃষ্ঠে বিভব, এটা হলো পৃষ্ঠে বিভব, সো ভি বাই 2 হবে অ্যান্সার। অ্যান্সার কত হবে, ভি বাই 2। ডিউর কোয়েশ্চেন যে আমাদের পৃষ্ঠে বিভব কত, মাইনাস জি এম বাই আর আমি জানি, সো এইচ উচ্চতায় গেলে মাইনাস জি এম বাই কেন্দ্র থেকে দূরত্ব, এই যে ভাই কেন্দ্র থেকে দূরত্ব, এই যে পৃষ্ঠে তো বিভবের ভ্যালু আমি জানি, তাই না, আর প্লাস এইচ। আর এইচ উচ্চতায় যখন চলে যাবে তখন কেন্দ্র থেকে দূরত্ব কত হয়ে যাবে, আর প্লাস এইচ হয়ে যাবে না, সো তখন হয়ে যাবে কত, ভি ইজ ইকুয়াল টু মাইনাস জি এম ডিভাইডেড বাই স্মল আর, বা মাইনাস জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, তখন এটা আসবে। ওকে ওকে, এবার বলছে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা থেকে পরন্ত বস্তুর গতিবেগ কত। এই যে এটা, এটা হলো পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা থেকে, পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা থেকে এই বস্তুটার আমি ফালাই দিছি, সো ভূমিতে যখন পড়বে তখন এর গতি কত, তখন এর গতিবেগ কত, এটা জিজ্ঞাসা করছে। সো আমার কথা হইলো যে একদম টপে এখানে কিন্তু পৃথিবীর কার্ভেচারটা ম্যাটার করবে, কেন, কারণ এই যে কি অনেক উচ্চতা, সেটা হলো পৃথিবীর ব্যাসার্ধ, এটা হলো আমাদের উচ্চতা, এইচ এর ভ্যালু আর এর সমান দিয়ে রাখছে। সো আমার কথা হলো শুরুতে শক্তি আর পরে শক্তি সমান, বা আমরা বলতে পারি ই টপ ইজ ইকুয়াল টু ই বটম, তাই না, বটম। সো উপরে বিভব শক্তি কত, উপরে বিভব শক্তি কত,
মাইনাস GMM ডিভাইডেড বাই আর প্লাস এইচ, আর প্লাস এইচ, তাই না? আর কিছু আছে উপরে? উপরে তো বিভব শক্তি, উপরে গতিশক্তি 0 কারণ আমি ওখান থেকে ফালাই দিছি। আর নিচে আইসা নিচে বিভব শক্তি কত? এই যে ভূমিতে যখন পড়বে, ভূমিতে যখন পড়বে তখনও একটা বেগ প্রাপ্ত হবে, তাই না? এখানে এই যে ইউ ইনিশিয়াল কে ইনিশিয়াল, আর এখানে ইউ ফাইনাল কে ফাইনাল। সো এখানে পড়লে, ভূমিতে পড়লে কি হবে? বিভব শক্তি হয়ে যাবে মাইনাস GMM ডিভাইডেড বাই আর, মাইনাস GMM ডিভাইডেড বাই আর, আর এখানে থাকবে কত? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে, গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে। সো সব জায়গা থেকে আমি স্মল এমগুলি কাইটা নিতে পারি, স্মল এমগুলি কাইটা নিতে পারি। এক্স্যাক্টলি, তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু GM ডিভাইডেড বাই আর মাইনাস, আর এখানে GM ডিভাইডেড বাই আর প্লাস আর কত হয়ে যাবে? 2R, তাই না? যেহেতু H ইজ ইকুয়াল টু আর। ওকে, সো এখানে আইসা পড়ছে ভি স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু GM ডিভাইডেড বাই 2R। ভাই এক থেকে অর্ধেক গেলে কত থাকে? অর্ধেকই থাকে। সো 2 দিয়ে গুণ করে দিলে ভি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ GM বাই আর, স্কোয়ার রুট অফ GM বাই আর। এবং এটার ভ্যালু হলো 7.78, 7.78, 7.78 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, 7.78 কিলোমিটার পার সেকেন্ড। এর কোত্থেকে পাইলেন? এটার আমরা অরবিটাল ভেলোসিটি বলি। এটার একটা ভ্যালু আমাদের মনে রাখা লাগতো না ভাই, ওটা ভি নট বলতাম। ভি নটের ভ্যালু হলো 7.78 কিলোমিটার পার সেকেন্ড, এটা হলো 8 কিলোমিটার পার সেকেন্ড। এটা আমি এখনই দেখাইতেছি, এটা কোত্থেকে আসলো দেখাইতেছি, ওয়েট, এখনই তো দেখবো। আচ্ছা, ভূমি থেকে নিক্ষিপ্ত বস্তুর উচ্চতা, ভূমি থেকে যদি আমি একটা বস্তু নিক্ষেপ করি, ঠিক আছে, ভূমি থেকে একটা বস্তু যদি নিক্ষেপ করি, তখন তোমার মনে হইতে পারে যে এর উচ্চতা হয়তো হয়ে যাবে ইউ স্কোয়ার বাই 2G। সারা জীবন পড়ছি ভাইয়া ইউ স্কোয়ার বাই 2G, বাট না, এটা হবে না, ইউ স্কোয়ার বাই 2G হবে না। তখন কি করা লাগবে? ওই যে বিভব শক্তি গতিশক্তি ইউজ করা লাগবে, ঠিক আছে, বিভব শক্তি গতিশক্তি ইউজ করা লাগবে। সো এগুলি ইউজ না করে, হ্যাঁ, বিভব শক্তি ইউজ করা লাগবে। সো এগুলি ইউজ না করে আমি ডাইরেক্ট ইউজ করবো, জানো? ডাইরেক্ট একটা ফর্মুলা আমি বানাই নিয়ে আসছি, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2G মাইনাস ইউ স্কোয়ার বাই আর। এটা সব সময় কাজ করবে, এটা অলওয়েজ ওয়ার্কস, অলওয়েজ ওয়ার্কস, বলে দিলাম, এটা সর্বদা কাজ করবে 100%। এই ফর্মুলাটা আমি ডেরিভেশন করে নিয়ে আসছি, ঠিক আছে, ডেরিভেশন করে নিয়ে আসছি। ওকে, ইউ হলো আর আর হলো এখানে কত? 6.4 ইন্টু 10⁻6, ঠিক আছে, মিটার, পৃথিবীর ব্যাসার্ধ। মাথায় রাখতে পারবা, এটা আমি নিয়ে আসছি কিন্তু, এটা চলবে, এটা চলবে, চলবে। ওকে, এটা কোশ্চেন দিব, কোশ্চেন দেই। বললো 4000 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত বস্তুর উচ্চতা কত? উচ্চতা কত? ঠিক আছে, ভূমি থেকে আমি কি করছি? 4000 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি। উচ্চতা হয়ে যাবে হলো ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2G মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই আর। সো এখানে আমাদের এসআই নিতে হবে। সো 4000 এর আবার 1000 দিয়ে গুণ করতে হবে, তাই না? এভাবেই তো করে, কিলোমিটার থেকে মিটারে নিলাম, মিটারে নিলাম 2 ইন্টু 9.8 মাইনাস এই 4000। আচ্ছা, 4000-এ আমি যদি একটু 1000 দিয়ে গুণ করি তাহলে কত আসে? 10 কিউব 10 কিউব, সো 4 ইন্টু 10⁻6, 4 ইন্টু 10⁻6, এখানে আসবে 4 ইন্টু 10⁻6 স্কোয়ার ডিভাইডেড বাই 6.4 10⁻6। ওকে, ওকে, সো করো কি আসবে? ও, 4000 কিলোমিটার পার সেকেন্ড তো অনেক বেশি হয়ে যায় ভাই, সরি, 4 কিলোমিটার পার সেকেন্ড, 4 কিলোমিটার পার সেকেন্ড, এর জন্যই বলি 4 ইন্টু 10 কিউব। ঠিক আছে ভাই, পৃথিবীর মুক্তি বেগ হলে 11 কিলোমিটার পার সেকেন্ড, সেখানে 4000 কিলোমিটার পার সেকেন্ড, কি ভাই পাগল হয়ে গেছেন আপনি? করো, হয়ে গেছে। সো এটারে কিউব করলে, স্কোয়ার করলে কত হবে? 4 4 16, আর এখানে হয়ে যাবে 10⁻6, এখানে 2 ইন্টু 9.8, সো 19.6 মাইনাস 16 10⁻6, এখানে 6.4 ইন্টু 10⁻6, সো 10⁻6 10⁻6 কাটা, তাহলে আইসা পড়বে 16 ইন্টু 10⁻6 আর 19.6, সো আসবে 16-রে 6.4 দিয়ে ভাগ করা লাগবে, 16-রে 6.4। এ ভাই 4 16 64 না? 4 16 64, সো এখানে একটা দশমিক সরাইলে উপরে আইসা পড়বে 10,
ডিভাইডেড বাই 64, সো 4 16 64, সো 4 দিয়ে ভাগ করতেছো 10 রে, 10 রে 4 দিয়ে ভাগ করলে কত হয়? আড়াই, 2.5, আড়াই। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেট করলে মিটারে আসবে অ্যান্সার। ওকে, এখান থেকে ক্যালকুলেট করলে অ্যান্সার আসবে মিটারে। মুক্তিবেগ কাকে বলে? যেই বেগে, সর্বনিম্ন যেই বেগে নিক্ষেপ করলে একটা বস্তু কি তার গ্রহের মায়া ছেড়ে চলে যায়, গ্রহকে ত্যাগ করে বা গ্রহের মহাকর্ষ ক্ষেত্র ত্যাগ করে, সো এটারে আমরা কি বলি? এসকেপ ভেলোসিটি, এসকেপ ভেলোসিটি। ঠিক আছে, সো ধরি এসকেপ ভেলোসিটিতে কি হয়? পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়, মানে মহাকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যায়, মানে কোথায় চলে যায়? অসীমে চলে যায়, বা এমন দূরত্বে চলে যায় যে দূরত্বে আসলে ফোর্সটারে জিরোই ধরা যেতে পারে, বা বিভব শক্তি নাই, সোজা কথা। সো এই পজিশনে আমার টোটাল এনার্জি আর এই পজিশনে আমার টোটাল এনার্জি সমান। ঠিক আছে, সো এই পজিশনে টোটাল এনার্জি, এই পজিশনে টোটাল এনার্জি সমান। সো আমার কি করার কথা? এখানে বিভব শক্তি, বিভব শক্তি কত? বিভব শক্তি হলো মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর, প্লাস আমি কি করছি? একটা গতিশক্তি দিছি হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, অসীমে যদি চলে যায় তখন বিভব শক্তি জিরো, গতিশক্তিও কত? জিরো, কারণ অসীমে গিয়ে থাইমা গেছে। আচ্ছা হ্যাঁ, তাহলে হয়ে গেছে হাফ এম ভি স্কোয়ার জি এম এম ডিভাইডেড বাই আর। সো এখানে এম এম কাইটা দাও সুন্দর মতো, তাহলে এখান থেকে আমি পাবো এসকেপ ভেলোসিটি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2gm বাই আর, এটা মাথায় রাখাই লাগবে, স্কোয়ার রুট অফ 2gm বাই আর। এবং পৃথিবীর জন্য 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা হলো 4 আর্ট, পৃথিবীর জন্য এটা 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, ঠিক আছে, ইয়াস ঠিক আছে। এবার এসকেপ ভেলোসিটির কয়েকটা ফর্মুলা, আর একটা ফর্মুলা দেখি, জিএম ডিভাইডেড বাই আর, তো সো জিএম ডিভাইডেড বাই আর 2 ইন্টু জিএম, নিচে একটা আর দিয়ে গুণ করলে আর স্কোয়ার ইন্টু আর, এভাবে লিখতে পারি, লিখতে পারি এক্স্যাক্টলি। সো জিএম বাই আর স্কোয়ারে আমরা কি লিখতে পারি? অভিকর্ষ ত্বরণ, তো স্কোয়ার রুট অফ 2g আর, এই যে এটাও মাথায় রাখা লাগবে। সো এসকেপ ভেলোসিটি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2gm বাই আর ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2 স্মল জি আর। মাথায় রাখতে পারবা? মাথায় রাখতে হবে। এসকেপ ভেলোসিটি স্কয়ার রুট অফ 2gm বাই আর বা স্কয়ার রুট অফ 2g ইনটু আর। ওকে, এই যে বলছে কি, কোনো বস্তুর উৎক্ষেপণ বেগ মুক্তি বেগ থেকে যদি বেশি হয় তখন কি হবে? অধিবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে যাবে। ঠিক আছে, অধিবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে যাবে, এটি একটু মাথায় রাখা লাগবে যে এই যে ভেলোসিটি যদি এসকেপ ভেলোসিটি সমান হয় তখন পরাবৃত্তাকার পথে পৃথিবী ত্যাগ করবে, পরাবৃত্তাকার পথে, পথে পৃথিবী ত্যাগ, পৃথিবী ত্যাগ। আর যদি ভি গ্রেটার দেন এসকেপ ভেলোসিটি, মানে যতটুক দেওয়ার কথা, মানে যতটুক দিলে পৃথিবী ছাড়া চলে যাবে, এর চেয়ে যদি বেশি জোরে দাও তাহলে ওই অধিবৃত্তাকার পথে, বৃত্তাকার পথে পৃথিবী ত্যাগ করে দেবে। সো পরাবৃত্তাকার মানে হলো প্যারাবলিক, প্যারাবলিক ট্র্যাজেক্টরি, আর এদিকে হাইপারবলিক, হাইপারবলিক ট্র্যাজেক্টরি। মাথায় রাখতে পারবা? মাথায় রাখতে হবে কিন্তু। এরপর বলছে ভূপৃষ্ঠ হতে এম ভরের একটি বস্তু কমপক্ষে কত বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করলে আর ফিরে আসবে না? আরে ভাই, এসকেপ ভেলোসিটি স্কয়ার রুট অফ 2 স্মল জি আর, 2 স্মল জি আর। এই এসকেপ ভেলোসিটির ফর্মুলা চাইছে ভাই, তোমার কেমনে ভয় দেখায় ভাই? ভয় দেখাইছে ভালোই। আচ্ছা, এখন কথা হলো এই শর্তগুলি একটু যদি দেখাই দিতাম ভালো হইতো না? হ্যাঁ ভালো হইতো। সো চলো, এর আগে আমাদের একটা জিনিস দেখা লাগবে, সেটা হলো অরবিটাল ভেলোসিটি। এখানে কই কই বিরক্ত লাগে না বলো? এখানে অরবিটাল ভেলোসিটির খোঁজ খবর নাই, দেখছো? অরবিটাল ভেলোসিটির খোঁজ খবর নাই। সো চলো একটু দেখি অরবিটাল ভেলোসিটি কাকে বলে। যে পৃথিবীকে অরবিট করে যে ঘুরতেছে একটা উপগ্রহ, সেই উপগ্রহের বেগটারে আমরা বলি অরবিটাল ভেলোসিটি। চলো একটু দেখি, বিসমিল্লাহ বলে। ওকে, অরবিটাল ভেলোসিটি, পৃথিবীকে অনেক কাছাকাছি, পৃথিবীকে অনেক অল্প উচ্চতায়, অনেক অল্প উচ্চতায় প্রদক্ষিণকারী, প্রদক্ষিণকারী উপগ্রহকে, উপগ্রহের বেগটারে আমরা বলি হলো অরবিটাল ভেলোসিটি। পৃথিবীকে অনেক কাছাকাছি দিয়া যাইতেছে, পৃথিবীর অনেক কাছাকাছি দিয়া যাইতেছে এমন একটা উপগ্রহের বেগ, উপগ্রহের বেগরে আমরা কি বলি? অরবিটাল ভেলোসিটি। সো এটা হলো কেন্দ্র থেকে ব্যাসার্ধ, আর এটা হলো আমাদের উচ্চতা। এই যে স্মল জিনিসটা, এটা হলো আমাদের উচ্চতা।
ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার এই যে বৃত্তাকার পথে ঘুরতেছে কিসের কারণে ঘুরতেছে? কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলের যোগান কে দিছে? আমাদের গ্র্যাভিটি দিছে, গ্র্যাভিটি দিছে। সেখানে হয়ে গেছে mv স্কয়ার ডিভাইডেড বাই r প্লাস এইচ ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, কেন্দ্র থেকে দূরত্ব স্কয়ার, তাই না? সো এম এম কাটা, সো ভি এর ভ্যালু পেয়ে গেছি রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এখন যেহেতু ওই পৃথিবীর অনেক কাছাকাছি ঘুরতেছে, পৃথিবীর অনেক কাছাকাছি ঘুরতেছে, সো এইচ হলো আর থেকে অনেক ছোট, সুতরাং এইচ প্লাস আর কে আমি বলতে পারি আসলে আর এর সমানই বলতে পারি, আর এর সমানই বলতে পারি। সো তখন ওই ভিরে আমরা বলি হলো অরবিটাল ভেলোসিটি। অরবিটাল ভেলোসিটি হলো জিএম ডিভাইডেড বাই আর। অরবিটাল ভেলোসিটি কত? জিএম ডিভাইডেড বাই আর। এটার আমরা বলি অরবিটাল ভেলোসিটি জিএম ডিভাইডেড বাই আর। অরবিটাল ভেলোসিটি জিএম ডিভাইডেড বাই আর, সেটা মাথায় রাখা লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অরবিটাল ভিও ভি নট ভার্সেস ভিই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো অরবিটাল ভেলোসিটি, এসকেপ ভেলোসিটি কত ছিল? স্কয়ার রুট অফ 2 জিএম বাই আর। আর অন্যদিকে অরবিটাল ভেলোসিটি কত? রুট ওভার জিএম বাই আর। সো এইখান থেকে আমি কি করতে পারি? জিএম বাই আর আমি কি লিখতে পারি? উপরে 2 দিয়ে গুণ করলাম, নিচে 2 দিয়ে গুণ করলাম, এই নিচের 2টারে বের করে ফেললাম, তাহলে আসে হলো রুট ওভার 2 জিএম বাই আর ডিভাইডেড বাই রুট 2, বা আমরা বলতে পারি এসকেপ ভেলোসিটি ডিভাইডেড বাই রুট 2। এই যে অরবিটাল ভেলোসিটি, এটা হলো এসকেপ ভেলোসিটি ডিভাইডেড বাই রুট 2, বা আমরা বলি 7.78 কিলোমিটার পার সেকেন্ড। 7.78 কিলোমিটার পার সেকেন্ড, এটা একটা খুবই ইম্পর্টেন্ট ভেলোসিটি, 7.78 কিলোমিটার পার সেকেন্ড, 7.78 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন কথা হলো যে আমি যদি একটা বস্তুকে পৃথিবী থেকে অরবিটাল ভেলোসিটি থেকে কম বেগে নিক্ষেপ করি, তখন ওই কি করে জানো? পরাবৃত্তাকার পথে পৃথিবীতে ব্যাক করে, পরাবৃত্তাকার পথে পথে পৃথিবীতে ব্যাক ফিরে। ঠিক আছে, এরপর আমি যদি ওকে অরবিটাল ভেলোসিটিতে নিক্ষেপ করি, তখন বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে, বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে, পথে প্রদক্ষিণ। কারণ আমরা এই যে ফর্মুলাটা তো বৃত্তাকার পথের জন্যই পাইছি, বৃত্তাকার পথের জন্যই পাইছি, এক্স্যাক্টলি। তো এর বেশি যদি বেগ দিয়া দাও, হ্যাঁ, এর বেশি যদি বেগ দিয়া দাও, তখন হলো উপবৃত্তাকার পথে, উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। ঠিক আছে, উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ, বা আমরা বলতে পারি চাঁদের মতো উপগ্রহ, চাঁদের মতো উপগ্রহ, চাঁদের মতো উপগ্রহ হয়। এরপর এসকেপ ভেলোসিটিতে যদি ফালাই, তাহলে পরাবৃত্ত পথে, পথে ত্যাগ। আর এর চেয়েও যদি বেশি বেগে নেই, তাহলে হলো অধিবৃত্ত পথে ত্যাগ। বুঝতে পারছো? বুঝতে পারছো? এই শর্তগুলি আসে কিন্তু পরীক্ষায়। ওকে, পরাবৃত্তাকার পথে পৃথিবীতে ফিরে ফিরে আসে কম বেগে নিক্ষেপ করলে, এরপর ভি নট বেগে নিক্ষেপ করলে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করা শুরু করে, এর চেয়ে বেশি হলে উপবৃত্তাকার পথে বা চাঁদের মতো উপগ্রহ হিসেবে কাজ করে, এবং এসকেপ ভেলোসিটিতে দিলে পরাবৃত্তাকার পথে পৃথিবী ত্যাগ করে, আর এই যে আরো বেশি দিলে অধিবৃত্তাকার পথে গেল। এই যে গ্রহের ব্যাস দিয়ে রাখছে, অভিকর্ষ ত্বরণ দিয়ে রাখছে, মুক্তিবেগ নির্ণয় করো। ভাই ব্যাস দিয়ে রাখছে, অভিকর্ষ ত্বরণ দিয়ে রাখছে, মুক্তিবেগ। সো এসকেপ ভেলোসিটি হলো স্কয়ার রুট অফ 2 জিআর। সো স্কয়ার রুট অফ 2 ইন্টু 5 ইন্টু ব্যাসার্ধ কত এখানে বলছে ব্যাস, সো ব্যাসার্ধ হয়ে যাবে হলো ব্যাস ডিভাইডেড বাই 2, সো 5000 ডিভাইডেড বাই 2 2500, 2500 কিলোমিটার, 2500 কিলোমিটার, বা 2500 ইন্টু 1000 মিটার, তাই না? তাই না? সো 2500 বা 25 ইন্টু 3 4 5 10 টু দি পাওয়ার 5, 25 ইন্টু 10 টু দি পাওয়ার 5। সো এবার করো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 আর 5 10 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 6, 25 ইন্টু 10 টু দি পাওয়ার 6 রুট, 25 রুট করলে 5 আসে, 10 টু দি পাওয়ার 6 রুট করলে আসে 10 কিউব। সো 5000 5 কিলোমিটার পার সেকেন্ড। সেটা হলো মিটার পার সেকেন্ডে ছিল, সব কিছু এসআই নিছি, এরপর 1000 দিয়ে ভাগ করছি, 5 কিলোমিটার পার সেকেন্ড। সিম্পল না? সিম্পল না? স্কয়ার রুট অফ 2 জিআর মারছি ভাই, আর কিচ্ছু করি নাই, আর কিচ্ছুই করি নাই। ওকে, দেখে নাও, দেখে নাও। এরপর একটি গ্রহের মুক্তিবেগ
পৃথিবীতে মুক্তিবেগের অর্ধেক। আচ্ছা, গ্রহের মুক্তিবেগ বলে দিছে পৃথিবীতে মুক্তিবেগের অর্ধেক এবং উহার ব্যাসার্ধ পৃথিবীর অর্ধেক। আচ্ছা, সো জি এর মান কত? আরে বাবা রে বাবা, সো এসকেপ ভেলোসিটি হলো স্কয়ার রুট অফ 2g আর, এসকেপ ভেলোসিটি হলো 2g আর, তাহলে v ইজ প্রপোর্শনাল টু রুট ওভার g ইনটু r। তাহলে আমি বলতে পারি এসকেপ ভেলোসিটি অফ দ্যাট গ্রহ প্রাইম ডিভাইডেড বাই এসকেপ ভেলোসিটি অফ আর্থ ইজ ইকুয়াল টু রুট ওভার পৃথিবীর জি প্রাইম বাই জি আর প্রাইম বাই আর। ঠিক আছে, ঠিক আছে, এটা বুঝতে পারছো? তোমারে বলছে এই জি প্রাইম বের করতে, তোমারে বলছে জি প্রাইমটা বের করতে। সো জি প্রাইমটা বের করো, জি প্রাইমটা বের করো। সো এসকেপ ভেলোসিটি বলে দিছে পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক, সেটা হয়ে গেছে হাফ। আচ্ছা, রুট ওভার জি প্রাইম বাই জি ইনটু আর, আবার বলে দিছে ব্যাসার্ধ পৃথিবীর অর্ধেক। সো এই যে আর বাই 2 ডিভাইডেড বাই আর, বা আমরা যাও একটু ভাঙ্গাই লিখি, ভিই বাই 2 ডিভাইডেড বাই ভিই। সেখান থেকে আসে হলো হাফ ইজ ইকুয়াল টু রুট ওভার জি প্রাইম বাই জি ইন্টু হাফ। সো বর্গ করে দাও 1/4, এটার ওই পাশে নিয়ে যাও, ইন্টু 2 ইজ ইকুয়াল টু জি প্রাইম বাই জি। সো এখানে হয়ে গেছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি বাই 2, 9.8 এর অর্ধেক 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইজি না? ইজি কিনা বলো, ইজি কিনা বলো? এই যে অনেকে ভয় পাইতেছে অলরেডি যে কি করলেন, বর্গ করলে 1/4 আসে, বর্গ করলে কত আসে? 1/4, আর এখানে আসে হলো হাফ, তো ওই টুর ওই পাশে পাঠাই দিব, হয়ে গেছে। এবার চাঁদে মুক্তিবেগ কত? সো এটা পারবা না, এটা এইচ ডাব্লিউ, এইচ ডাব্লিউ কি হবে? এই যে এসকেপ ভেলোসিটি ইজ ইকুয়াল টু 2gm বাই আর, 2gm বাই আর। সো এসকেপ ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার m বাই আর। সো এই যে এসকেপ ভেলোসিটি মুন divided by escape velocity of the earth is equal to square root of moon earth earth moon। নিজে করতে পারবা না? পারবা। কেপলারের ল, কেপলারের তিনটা সূত্র আছে, কেপলারে কি আছে? তিনটা সূত্র আছে, ইএটি, ইএটি দিয়া মনে রাখবা, ইএটি দিয়া মনে রাখবা। ফার্স্ট ল হলো ল অফ এলিপস, এলিপস যে কি করে? প্রত্যেকটা গ্রহ সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে ঘুরে এবং সূর্যকে কোথায় রাখে? যে কোনো একটা ফোকাসে রাখে। সূর্যকে কিসে রাখে? যে কোনো একটা ফোকাসে রাখে। ল অফ এলিপস, ল অফ এরিয়া, এটা হলো সেকেন্ড ল। সেকেন্ড ল আমাদের কি বলে? যে আমাদের সমান সময়ে সমান ক্ষেত্রফল কাটে, সমান সময়ে সমান ক্ষেত্রফল কাটে। এই যে এটা হলো কনস্ট্যান্ট, এটার আমরা বলি এরিয়াল ভেলোসিটি, এটা হলো কনস্ট্যান্ট। সমান সময়ে সমান ক্ষেত্রফল, এরিয়া, ঠিক আছে? সমান সময় সমান ক্ষেত্রফল। আর থার্ড ল হলো ল অফ টাইম। কি বললাম? ল অফ এলিপস, ল অফ এরিয়া, ল অফ টাইম। সো ল অফ টাইম আমাদের কি বলে? পর্যায়কালের বর্গ এর কক্ষপথের অর্ধ বৃহদাক্ষের ঘনফলের সমানুপাতিক, কক্ষপথের অর্ধ বৃহদাক্ষের ঘনফলের সমানুপাতিক। এই যে এটা কি? এলিপ্টিক্যাল পাথ, এবং যে কোনো একটা কিসে? যে কোনো একটা ফোকাসে কোথায় কারে রাখে? সূর্যরে রাখে। সূর্যরে রেখা কি করে? উপবৃত্তাকার পথে ঘুরে। সো উপবৃত্তাকার পথের ক্ষেত্রে আমাদের উপবৃত্তের কি আছে? দুইটা অংশ আছে না? উপবৃত্তের একটা হলো বৃহদাক্ষ, একটা হলো ক্ষুদ্রাক্ষ। সো বৃহদাক্ষের অর্ধেকটারে অর্ধ বৃহদাক্ষ, এই যে অর্ধ বৃহদাক্ষের ঘনফলের সমানুপাতিক। কিসের সমানুপাতিক? অর্ধ বৃহদাক্ষের ঘনফলের সমানুপাতিক। সময়ের বর্গ অর্ধ বৃহদাক্ষের ঘনফলের সমানুপাতিক, এটা মাথায় রাখা লাগবে। ল অফ এলিপস, ল অফ এরিয়া, ল অফ টাইম। এবং এই যে সমান সময়ে সমান এরিয়া অতিক্রম করে, এটা কোত্থেকে আসছে জানো? এটা আসছে হলো কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা থেকে। এটা আসছে কোথা থেকে? কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। এই যে এই ফর্মুলাটা L/2m, কৌণিক ভরবেগ ডিভাইডেড বাই 2m, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা থেকে আসছে। এটা একটু মাথায় রাখা লাগবে কষ্ট করে। এই যে বলছে কেপলারের দ্বিতীয় সূত্র কোন ভৌত রাশির নিত্যতা থেকে প্রমাণ করা যায়? কৌণিক ভরবেগের নিত্যতা থেকে। যে di/dt কত আসে? L/2m আসে। সো যেহেতু আমাদের কৌণিক ভরবেগ সংরক্ষিত, সেহেতু di/dt এরিয়াল ভেলোসিটি এটাও সংরক্ষিত। ওকে, সো সূর্যের ভর এটা কোত্থেকে আসছে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা বুয়েট প্রিলিতে আসছে, এমসিকিউতে ডিউতে আসছে, ঢাকা বোর্ডে আসছে, অনেক জায়গায় আসছে। সো এটা কি হবে? দেখো, টি স্কোয়ার সমানুপাতিক এ কিউব, টি স্কোয়ার সমানুপাতিক এ কিউব। সো আমি যদি মনে মনে বৃত্তাকার পথ ধরি, বৃত্তাকার পথ যদি ধরো, সেক্ষেত্রে এখানে কনস্ট্যান্টটা কি আসে জানো? 4π² বাই জিএম আসে।
4π² আসে এবং এখানে a কিউব আসে, 4π² আসে ইন্টু a কিউব আসে। এটা কিসের জন্য? বৃত্তাকার পথ ধরলে, বৃত্তাকার পথ ধরলে, যাকে হোয়াটএভার। হ্যাঁ, এরপর t² = 4π² ইন্টু a কিউব। এই যে এই এম কার ভর? সূর্যের ভর, মানে যার সাপেক্ষে ঘুরতেছে তার ভরটা। সো এম এস হয়ে যাবে 4π² ইন্টু a কিউব, 4π² ইন্টু a কিউব। এটা একটু মাথায় রাখা লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4π² ইন্টু a কিউব। এটা প্রমাণ দেখাইলেন না যে ভাইয়া দেখাবো, দেখাবো, মাথায় রাখতে পারবা, ইজি ইজি। ওকে, বলছে সমান ভরের দুটি উপগ্রহের ব্যাসার্ধ যথাক্রমে আর আর 4r। সো পর্যায়কালের অনুপাত কত? সো t² সমানুপাতিক এই যে a কিউব। সো সার্কুলার যদি ধরি, সার্কুলার ধরলে এই যে সার্কুলার ধরলে আমি এর ভ্যালু ব্যাসার্ধের সমান বলে দিতে পারি, এ ভ্যালু কার সমান বলে দিতে পারি? ব্যাসার্ধের সমান বলে দিতে পারি, আর কিউব, আর কিউব, আর কিউব। ঠিক আছে, ওকে। সো ব্যাসার্ধের সমান সার্কুলার পাথ যদি ধরি তাহলে আসলে আমি এর জায়গায় আমি আর লিখতে পারি। সো হয়ে যাবে কত? t2/t1 হোল স্কোয়ার। আচ্ছা, t1/t2 করা লাগবে, সো যেহেতু দুইজন। হ্যাঁ, প্রথমটা বাই দ্বিতীয়টা করবা, t1/t2 হোল স্কোয়ার, r1/r2 কত? 4r কিউব। সো আর কাটা কিউব হয়ে যেতেছে। সেখানে অনুপাত t1/t2 এটা হয়ে যেতেছে হলো 1/4 সো এই হাফটারে ভিতরে ঢুকাই দিলে রুট হয়ে যাবে, হাফ হয়ে যাবে, আর কিউব করলে হয়ে যাবে 8। কিউব করলে কি হয়ে যাবে? 8 হয়ে যাবে। মানে এই যে হাফটারে ভিতরে ঢুকাই ফেলি, মানে রুট করে ফেললাম, রুট করে ফেললে 4 এর রুট কত? 2। সো এরপর আবার কিউব করলাম, 8 আসবে, 1:8। ইজি, সিম্পল। নেক্সট কোয়েশ্চেন বলছে এই যে এটা বুয়েটে আসছে, কি বলছে তোমাকে? বলছে যে বৃহস্পতি গ্রহের সূর্যকে আবর্তন করতে 11.2 বছর লাগে। সো বৃহস্পতি ও পৃথিবীর দূরত্বের অনুপাত কত? দূরত্বের অনুপাত কত? সেখানে t1/t2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? আমরা লিখতে পারি r1/r2 কিউব, যেহেতু বৃত্তাকার পথ যদি কল্পনা করি, তো সেক্ষেত্রে দূরত্বের অনুপাত চাইছে। সো r1/r2 কিউব ইজ ইকুয়াল টু t1/t2, সো 11.2 ডিভাইডেড বাই 1 ইয়ার, তাই না? তাই না? এটার উপর স্কোয়ার, এটার উপর কত আসবে? স্কোয়ার আসবে, 11.2 এর উপর স্কোয়ার আসবে। ঠিক আছে, ভালো কথা, 11.2 এর উপর স্কোয়ার আসলো। সো r1/r2 ইজ ইকুয়াল টু 11.2 টু দি পাওয়ার 2/3, টু দি পাওয়ার কত? 2/3। এটা করলে কত আসে? 5:1 আসে, 5:1। তোমাদের এমন কোশ্চেনই দিবে যেগুলি তুমি হাতে ক্যালকুলেশন করতে পারবা। ঠিক আছে, আচ্ছা। সো এই যে অরবিটাল ভেলোসিটি আমরা বলছিলাম যে অরবিটাল ভেলোসিটি VO ইজ ইকুয়াল টু VE/√2, VE/√2, এটাই মাথায় রাখলেই হবে। এই যে বলছে মুক্তি বেগের সাথে একটি কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ বেগ v এর সম্পর্ক হলো যে এই যে v ইজ ইকুয়াল টু VE/√2, শেষ। v ইজ ইকুয়াল টু কত? VE/√2, এটা আমরা দেখাই দিয়েছি। ওকে ওকে ওকে, এবার কৃত্রিম উপগ্রহের বিভিন্ন জিনিস আমরা যদি দেখতে চাই, সো চলো দেখি আমরা এবার কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ। ঠিক আছে, সো কৃত্রিম উপগ্রহ কি করে? এটা হলো আমাদের পৃথিবী, পৃথিবী ব্যাসার্ধ আর, এর থেকে এই উচ্চতায় উঠে একটা কৃত্রিম উপগ্রহ বৃত্তাকার পথে ঘুরে। কি করে? ধরি সার্কুলার অরবিট, সার্কুলার অ্যাপ্রক্সিমেশন করবো, সার্কুলার অরবিট ধরি, ঘুরে। সো বৃত্তাকার পথে যদি ঘুরে, তখন এই যে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বলের যোগান কে দেয়? গ্র্যাভিটি দেয়। সো কেন্দ্রমুখী বল হয় হলো mv²/r, তো এখানে আর তো না, আর হবে কেন্দ্র থেকে দূরত্ব, স্মল r ইজ ইকুয়াল টু r+, তাই না? কেন্দ্র থেকে দূরত্ব, সো স্মল r ইজ ইকুয়াল টু এদের মধ্যবর্তী আকর্ষণ বল, এই যে এটার ভর হলো স্মল m, পৃথিবীর ভর হলো বড় m। সো এখানে কত হবে? gmm/r², gmm/r², স্মল m কাটা, আর এখানে এখানে vv কাটা, সো gm/r হয়ে যাবে। v স্কয়ারের ভ্যালু gm/r, v এর ভ্যালু স্কয়ার রুট অফ gm/r, v এর ভ্যালু কত পেয়ে গেছি? স্কয়ার রুট অফ gm/r। তো v এর ভ্যালু যেহেতু স্কয়ার রুট অফ gm/r, এটা হলো কৃত্রিম উপগ্রহের বেগ, এবং এটা কি সুষম বৃত্তাকার গতি, এই যে সুষম ভাবে ঘুরতেছে, ইয়াস, সেটা হলো সুষম বৃত্তাকার গতি, সুষম
সুষম বৃত্তাকার গতি, সুষম বৃত্তাকার গতি প্রত্যেকটা ফর্মুলা এমসিকিউতে আসে ভাই, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সুষম বৃত্তাকার গতি। সো এটা যেহেতু সুষম বৃত্তাকার গতি, তাই আমরা বলতে পারি কি যে একবার ঘুরতে যে টাইম, একবার ঘুরতে ঘুরতে টাইম, এটা হলো আমাদের পর্যায়কাল। একবার ঘুরতে টাইম হলো আমাদের কি পর্যায়কাল, তাই না? তো আমরা কি জানি s ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি, ভি ইন্টু টি। সো একবার ঘুরতে যে টাইম, একবার ঘুরলে কতক্ষণ, কতটুক ঘুরে দেখো, একবার ঘুরলে 2 পাই আর পরিমাণ ঘুরে না, এক্স্যাক্টলি। সো একবার ঘুরলে 2 পাই আর, 2 পাই আর পরিমাণ ঘুরে, এবং তখন টাইম লাগে কি আমাদের পর্যায়কালের সমান টাইম। সো পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2 পাই আর ডিভাইডেড বাই ভি, পর্যায়কাল হয়ে যাবে 2 পাই আর ডিভাইডেড বাই ভি, মাথায় রাখতে পারবা 2 পাই আর ডিভাইডেড বাই ভি। আর এখানে জিএম বাই আর, জিএম বাই আর আমি কি লিখতে পারি, জিএম বাই আর প্লাস এইচ লিখতে পারি, লিখতে পারি কিন্তু আর প্লাস এইচ লিখতে পারি। ওকে, আচ্ছা গেল 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 গেল, টি ইজ ইকুয়াল টু 2 পাই আর বাই ভি। আচ্ছা ভি, ভি এর ভ্যালু কত ছিল, ভি এর ভ্যালু কত ছিল, জিএম বাই আর, জিএম বাই আর ছিল। সো এটারে যদি উল্টায় ফেলো, আচ্ছা এক্স রে যদি আমি স্কোয়ারের মধ্যে রুটের মধ্যে নেই, তাহলে তখন এটা কি হয়ে যায়, এক্স স্কোয়ার হয়ে যায় না? সেরকম আর কে যদি আমি রুটের মধ্যে নেই, তাহলে এটা হয়ে যাবে কত, আর স্কোয়ার। সো আমি এই যে আরটারে রুটের ভিতর নিয়ে নিলাম, তাহলে হয়ে যাবে আর স্কোয়ার। আর এই যে নিচে ছিল এটা উল্টাইলে উপরে চলে যাবে, আর আর হয়ে যাবে ডিভাইডেড বাই জিএম হয়ে যাবে, বা আমরা বলতে পারি পর্যায়কাল হয়ে যাবে হলো 2 পাই রুট ওভার আর কিউব বাই জিএম, 2 পাই রুট ওভার আর কিউব বাই জিএম। এটা হলো আমাদের পর্যায়কাল, এটা আমাদের কি পর্যায়কাল। সো পর্যায়কাল জানো, পর্যায়কাল জানো, তো কম্পাঙ্ক কি হবে, পর্যায়কালের উল্টাটা হবে, পর্যায়কালের উল্টাটা হবে। সো 1/t 1/2 পাই রুট ওভার আর কিউব বাই জিএম, বা আমরা লিখতে পারি 1/2 পাই রুট ওভার জিএম বাই আর। এরপর কৌণিক কম্পাঙ্ক কত হবে ভাই, 2 পাই এফ হবে। কৌণিক কম্পাঙ্ক কি 2 পাই এফ, অথবা আমরা বলি 2 পাই/t হোয়াট এভার। সো এখানে 2 পাই ইন্টু 1/2 পাই জিএম বাই আর কিউব। সো অ্যান্সার এসে পড়বে জিএম বাই আর কিউব, রুট ওভার জিএম বাই আর কিউব। ঠিক আছে, এটা কোত্থেকে পাইলেন, আরে ভাই 2 পাই এফ এর জায়গায় বসাও 1/2 পাই রুট ওভার জিএম বাই আর কিউব, রুট ওভার জিএম বাই আর কিউব। সো 2 পাই কাটা, রুট ওভার জিএম বাই, এটা হলো আমাদের কম্পাঙ্ক। প্রত্যেকটা ফর্মুলাই পরীক্ষায় ডাইরেক্ট ফর্মুলা বেসড কোয়েশ্চেন আসবে ভাই। এই যে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর কিউব বাই জিএম, 2 পাই রুট ওভার আর কিউব বাই জিএম। এখানে প্রত্যেক ক্ষেত্রে এই স্মল আর এর ভ্যালু কত, আর প্লাস এইচ এর সমান, এটা মাথায় রাখা লাগবে। স্মল আর এর ভ্যালু কত, আর প্লাস এইচ এর সমান। ঠিক আছে, একটা কোয়েশ্চেন দিব, একটা কোয়েশ্চেন। আচ্ছা হ্যাঁ, কৃত্রিম উপগ্রহের উচ্চতা, উচ্চতা, চলো উচ্চতা বের করি, কৃত্রিম উপগ্রহের উচ্চতা বের করি আসো। সো আমরা পর্যায়কাল জানি টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর কিউব বাই জিএম। আচ্ছা উভয় পক্ষকে বর্গ করে দিই, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর কিউব বাই জিএম। এই চেনা চেনা লাগতেছে কেন জানি, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার বাই জিএম। কেপলারের সূত্র দেখাই দিছি, এক্স্যাক্টলি দিস ইজ দ্য কেপলার্স ফর্মুলা। কেপলারের সূত্র, এই যে কেপলারের সূত্র প্রমাণ করে দিছি ফর সার্কুলার অরবিট, বৃত্তাকার অরবিটের জন্য আমরা কেপলারের সূত্র প্রমাণ করে দিছি, জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। আচ্ছা ভালো কথা, ভালো কথা। সেখান থেকে আমরা লিখতে পারি আর কিউব ইকুয়াল টু জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, জিএম টি স্কোয়ার বাই কত 4 পাই স্কোয়ার। আচ্ছা এ আর স্মল আর আমরা কি বলতে পারি, আর প্লাস এইচ বলতে পারি না, কারণ এটা ছিল কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব। সো এখান থেকে আমি কিউবিক রুট করে দিলে এইচ এর ভ্যালু আইসা পড়ে কত জানো, জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। এই যে আমি কি করছি, কিউবিক রুটটা এখানে করে দিছি, আটটার ওই পাশে পাঠিয়ে দিছি, সবার আগে কিউবিক রুট করছি। এই যে জিএম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3 করলাম, এরপরে আটটার এই পাশে পাঠিয়ে দিলাম মাইনাস আর। এটা হলো আমাদের কৃত্রিম উপগ্রহের উচ্চতা। পর্যায়কাল দেওয়া থাকলে উচ্চতা, পর্যায়কাল দেওয়া থাকলে উচ্চতা বের করতে পারবা। তুমি জি এর ভ্যালু জানো, পৃথিবীর ভরের ভ্যালু জানো, তুমি পায়ের ভ্যালু জানো, আর এর ভ্যালু 6.4 10 টু দি পাওয়ার 6 সব জানো। সো এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কৃত্রিম উপগ্রহের উচ্চতা, কৃত্রিম উপগ্রহের উচ্চতা, কৃত্রিম উপগ্রহের উচ্চতা মাথায় রাখতে পারবা, মাথায় রাখতে পারবা কিন্তু, তাই না? আচ্ছা এরপর আরেকটা জিনিস, সেটা হলো যে গতিশক্তি, গতিশক্তি,
বিভব শক্তি এবং মোট শক্তি, ঠিক আছে, গতিশক্তি, বিভব শক্তি এবং মোট শক্তি। সো এই যে এই ইয়াটা, এটা হলো পৃথিবী, এটা হলো এই উপগ্রহটা বৃত্তাকার পথে ঘুরতেছে পৃথিবীর কে কেন্দ্র করে। আচ্ছা, এটা হলো আর, এটা হলো আমাদের এইচ, এবং আমরা জানি যে কেন্দ্র থেকে দূরত্ব স্মল আর ইজ ইকুয়াল টু আর প্লাস এইচ। সো এইখানে এই যে ভি বেগে ঘূর্ণনরত এই যে বস্তুটা, এই যে উপগ্রহটার বিভব শক্তির ফর্মুলা কি হবে বলো তো? বিভব শক্তির ফর্মুলা কি হবে? বিভব শক্তি হবে হলো মাইনাস জি এম এম ডিভাইডেড বাই স্মল আর, বা আমরা বলতে পারি মাইনাস জি এম এম ডিভাইডেড বাই কেন্দ্র থেকে দূরত্ব আর প্লাস এইচ, তাই না? আচ্ছা, গতিশক্তি কি হবে? গতিশক্তি হবে হলো হাফ এম বি স্কোয়ার। আচ্ছা, হাফ এম বি স্কোয়ার, হাফ ইন্টু এম ইন্টু ভি এর ভ্যালু কত? রুট ওভার জি এম ডিভাইডেড বাই স্মল আর দিয়ে দিলাম, তো স্কোয়ারের রুট কাটা হয়ে যাবে হলো হাফ জি এম এম ডিভাইডেড বাই আর, হাফ জি এম এম ডিভাইডেড বাই আর, বা গতিশক্তি আমরা বলতে পারি হাফ জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। মাথায় রাখতে পারবা? গতিশক্তি, বিভব শক্তি, গতিশক্তি, আর মোট এনার্জি কত? টোটাল ই ইজ ইকুয়াল টু গতিশক্তি প্লাস বিভব শক্তি। সো গতিশক্তি প্লাস বিভব শক্তি করলে মাইনাস জিএমএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ প্লাস জিএম হাফ জিএমএম বাই আর প্লাস এইচ। কত আসে ভাই? আইসা যায় কত? আইসা যায় হলো মাইনাস হাফ জিএমএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। ঠিক আছে, টোটাল এনার্জি কত আইসা পড়ে? মাইনাস জিএমএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, মাইনাস হাফ জিএমএম বাই আর প্লাস এইচ। এটা হলো আমাদের টোটাল এনার্জি। বিভব শক্তি মাইনাস জিএমএম বাই আর প্লাস এইচ, গতিশক্তি হাফ জিএমএম বাই আর প্লাস এইচ, মোট শক্তি হলো মাইনাস হাফ জিএমএম বাই আর প্লাস এইচ। এবং এখান থেকে একটা রিলেশন তোমার মনে রাখা লাগবে যে দেখো, বিভব শক্তি হলো গতিশক্তির ডাবল আর নেগেটিভ। বিভব শক্তি কি? বিভব শক্তি হলো এই যে এখানে, বিভব শক্তি হলো গতিশক্তির ডাবল বাট নেগেটিভ, এবং বিভব শক্তি হলো মোট শক্তির ডাবল। এই যে বিভব শক্তি দেখো, এই যে মোট শক্তি হলো মাইনাস হাফ জিএমএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। সো এর ডাবল করে দিলে কত? মাইনাস জিএমএম বাই আর প্লাস এইচ, এক্স্যাক্টলি। সো এই সম্পর্কটা মনে রাখতে পারলে আমি খুশি। এগুলি ডাইরেক্ট এমসিকিউতে আসবে, ডাইরেক্ট এমসিকিউতে আসবে। বিভব শক্তি হলো মাইনাস টু ই কে ইজ ইকুয়াল টু 2 টাইমস টোটাল এনার্জি, ঠিক আছে? অথবা এইভাবে অনেকে লেখে যে গতিশক্তি হলো বিভব শক্তির অর্ধেক, তবে এখানে মট দেওয়া লাগে কেন? কারণ মান, আবার এখানে বিভব শক্তির সমান মট। এটা অনেক সময় লেখে, এটা অনেক সময় লেখে কেন? কারণ কি, এই গতিশক্তি হলো পজিটিভ, বাকি দুইজনই তো নেগেটিভ, সো মড দিয়ে পজিটিভ বানাই দিছি। ইজি ইজি। এই যে পৃথিবীকে প্রদক্ষিণরত কৃত্রিম উপগ্রহের গতিশক্তি স্থিতিশক্তির অনুপাত হলো 1:2। কেন? কারণ এই যে গতিশক্তি ডিভাইডেড বাই স্থিতিশক্তি, গতিশক্তি কত? হাফ জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, আর বিভব শক্তি কত? মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। সো জি এম এম বাই আর প্লাস এইচ কাটা, সো আইসা পরে কত? হাফ বাই মাইনাস ওয়ান, সো মাইনাস হাফ আসে। সো মাইনাস হাফ, তো মাইনাসটা এখানে ধরে নাই, সো ই কে ইস টু ইউ হয়ে যাবে 1:2। শুধু মানের কথা বলছে এখানে, এখানে কি করছে? শুধু মানের কথা ধরছে। ওকে ওকে ওকে। এবার ভূস্থির উপগ্রহ এমন একটা উপগ্রহ যার পর্যায়কাল কত? 24 ঘন্টা। এবং পৃথিবী থেকে কি দেখা যায়? পৃথিবী থেকে থেকে স্থির দেখা যায়, স্থির দেখা যায়। এই উপগ্রহকে কি দেখা যায়? পৃথিবী থেকে স্থির দেখা যায়। কারণ কি, পৃথিবী যা 24 ঘন্টায় যেরকম একবার ঘুরে, ওইও পৃথিবীকে কেন্দ্র করে 24 ঘন্টায় একবার ঘুরে, মানে দেখে মনে হয় যে ওই স্থির আছে। সো যেহেতু স্থির দেখা যায়, তো দেখা মনে হয় যে এটার পার্ক করে রাখছি, দেখা মনে হয় কি পার্ক করে রাখছি। এই কারণে এই এর কক্ষপথকে কি বলে? এর কক্ষপথটাকে বলে হলো পার্কিং কক্ষপথ, পার্কিং কক্ষপথ। ঠিক আছে, মাথায় রাখতে পারবা, পার্কিং কক্ষপথ। এই যে বঙ্গবন্ধু এক কৃত্রিম উপগ্রহ, এত এত ভংচং, এই যে 36,000 কিলোমিটার। এবং এর উচ্চতাও মনে রাখা লাগবে, যে এর উচ্চতা কেমনে মনে রাখে? এই যে ফর্মুলা, জিএমটি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস আর, এটা করলে কত আসে জানো? উচ্চতা হিসাব করে 36,000 কিলোমিটার। যে একটা ভূস্থির উপগ্রহের উচ্চতা হলো 36,000 কিলোমিটার। ভূস্থির উপগ্রহের উচ্চতা কত? 36,000 কিলোমিটার। মাথায় রাখতে পারবা, মাথায় রাখতে পারবা। এই যে যেহেতু বলে দিছি উচ্চতা 36,000 কিলোমিটার, তাহলে এটার কি পর্যায়কাল হয়ে যাবে? 24 ঘন্টা।
এরপর পার্কিং কক্ষপথ কোনটি? ভূস্থির উপগ্রহের কক্ষপথ। কারণ কি? দেখা মনে হয় যে স্থির আছে, এই কারণে এটার আমরা কি বলি? পার্কিং কক্ষপথ বলি। ওকে, জিওস্টেশনারি স্যাটেলাইট পৃথিবী থেকে স্থির দেখা যায়, এর কক্ষপথকে পার্কিং কক্ষপথ বলা হয়। কেন পার্কিং বলা হয়? কারণ কি? দেখা মনে হয় যে স্থির। এবং এর উচ্চতা, এই যে ফর্মুলা অ্যাপ্লাই করে নিজে বাসে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে দেখো 35,900 সামথিং আসবে। সো অ্যাকচুয়ালি কি 36,000 হয়ে গেল, এক্স্যাক্টলি 36,000 কিলোমিটার। ওকে ওকে, এরপর বাবারে বাবা কইছেটা কি? উপগ্রহের কৌণিক ভরবেগ চাইছে। কৌণিক ভরবেগ চাইছে, ব্যাসার্ধ দিয়ে রাখছে, ভর দিয়ে রাখছে। ঠিক আছে, ব্যাসার্ধ দিয়ে রাখছে, ভর দিয়ে রাখছে, কৌণিক ভরবেগ চাইছে। সো কৌণিক ভরবেগ কেমনে বের করতে পারি আমরা? ব্যাসার্ধে বৃত্তাকার পথে ঘুরতেছে, ভালো কথা। সো রেডিয়াস জানি, আর বেগ বের করে ফেলি। ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? স্কোয়ার রুট অফ জিএম বাই আর, তাই না? তাইলে কৌণিক ভরবেগ কত হয়ে যাবে? এম ভি আর। কৌণিক ভরবেগ এম ভি আর হয়ে যাবে এম ইন্টু রুট ওভার জিএম বাই আর ইন্টু আর। সো এর যদি আমি নেই তাহলে হয়ে যাবে এম রুট ওভার জি এম আর, এম রুট ওভার জি এম আর। তো সুন্দর মতো ক্যালকুলেশন করো। আরে ভাই, আর বাই রুট আর কত হয়? রুট আর, তো রুটটা ভিতরে ঢুকাই দিলাম। সো এম কত আমাদের? ভর, ভর হলো 6 × 10⁻⁶ কেজি। ভালো কথা। রুট ওভার জি এর ভ্যালু 6.67 10⁻11 ইন্টু এম, এম হলো পৃথিবীর ভর। পৃথিবীর ভর কত? পৃথিবীর ভর বলে দিছে 6 × 10⁻24 ইন্টু তোমাকে আবার ব্যাসার্ধ বলে দিছে এর 6/6, 6.7 10⁻³ কত? 3। সো এই যে দেখো কত কত ভালো মানুষ, কতটা শরীফ মানুষ এলে আসলে তোমাকে এত সুবিধা করে দেয়। এই যে 6.7 সুন্দর মতো কাটা চলে যাচ্ছে, কাটা চলে যাচ্ছে। সো এখান থেকে 3 গেলে কত থাকে? 9 থাকে। 6 × 10⁻6 রুট ওভার 10⁻11 ইন্টু 6 6 কত? 36 10⁻24 যোগ 3 মাইনাস 11, 24 যোগ 3 মাইনাস 11, এই যে গুণ করে দিলাম একসাথে। সো 24 যোগ 3 মাইনাস 11, 24 থেকে 27, 27 থেকে 11 গেলে কত থাকে? 16 থাকে না? 27 থেকে 1 গেলে থাকে 26, আরও 10 গেলে থাকে 16। ইয়াস, সো এখানে কত হয়ে গেছে? 10⁻16। সো 6 × 10⁻6, 6 6 36, আর এখানে 16 রে অর্ধেক করলে কত হয়? 10⁻8। সো 6 6 36, 36 ইন্টু 10⁻8, 9 10 11 12 13 14, সো 14। সো 3.6 10⁻, হ্যাঁ 36 × 10⁻14। এই যে কত ভালো মানুষ, এটা জাস্ট 24-25 সালে আসছে। কত ভালো দেখছো? কৌণিক ভরবেগ ভি এর ভ্যালু রুট ওভার জি এম বাই আর, কৌণিক ভরবেগ এম বি আর। অথবা এভাবে করতে পারতো, ওমেগা দিয়ে করতে পারতো, ওমেগা দিয়ে করলে জান বাইরে যেত। ফর্মুলা মনে আছে? মনে নেই? আচ্ছা, স্মল এম ভরের একটি উপগ্রহ আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কক্ষপথে এম ভরের একটি গ্রহকে প্রদক্ষিণ করে। এই যে এম ডারে প্রদক্ষিণ করে। আচ্ছা, একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় কোনটি সমানুপাতিক? কোনটি সমানুপাতিক? এটা হলো বড় এম, এটা হলো আমাদের ছোট এম, ও হলো বৃত্তাকার পথে ঘুরতেছে। ঠিক আছে, কোনটির সমানুপাতিক বলে দিছে। তো সময়, সময় বা পর্যায়কাল, পর্যায়কাল কত ছিল? 2π রুট ওভার r³ বাই gm, 2π রুট ওভার r³ বাই gm। এই যে ফর্মুলা মাথায় রাখা লাগবে ভাই, ভিক্ষা চাচ্ছি তোমার কাছে, এই যে ভিক্ষা চাচ্ছি আমি। এই যে 2π রুট ওভার r³ বাই gm ভুলা যাবে না ভাই, ভুলা যাবে না। দেখছো? দেখছো আসছে কিনা আমারে বলো, আসছে কিনা বলো, আসছে কিনা বলো, আসছে কিনা বলো। সো এখানে এই যে 2π r⁻3/2 আর রুট ওভার gm। ঠিক আছে, সো এই যে টি প্রপোর্শনাল টু r⁻3/2, ব্যাসার্ধের 3/2 সমানুপাতিক। ওকে, আর হ্যাঁ, গ্রহের ভরের উপরও নির্ভর করে। এটা হলো গ্রহের ভর, আর স্মল এম হলো উপগ্রহের ভর। উপগ্রহের ভর তো ক্যালকুলেশনের সময় কাটাকাটি করে ফেলা যায়, এজন্য উপগ্রহের ভর কি লাগে না, উপগ্রহের ভর লাগে না। ঠিক আছে, এবার দেখো, এই যে এটাও ভালো কোয়েশ্চেন। পৃথিবীর ব্যাস বরাবর একটি সুড়ঙ্গ খনন করা হলো এবং পৃথিবী পৃষ্ঠ থেকে, এটা এটা অ্যাকচুয়ালি অন্য ক্লাসে, আদার ক্লাস। এটা হলো আমরা এসএইচএম এর ক্লাসে, এসএইচএম তো আমরা শেষ করছি। আচ্ছা না, হ্যাঁ এটা করতে পারবো। সো পৃথিবীতে কি করছি? একটা হোল থ্রু দি আর্থ করছি, হোল থ্রু দি আর্থ করছি। আচ্ছা, সো আমি এখান থেকে ছেড়ে দিছি, বলছে কি এই যে পৃষ্ঠ থেকে ক্ষুদ্র বস্তুকে সুড়ঙ্গের মধ্যে ছেড়ে দেওয়া হলো। পৃথিবীর কেন্দ্রে যখন পৌঁছাবে, কেন্দ্রে যখন পৌঁছাবে তখন মুক্তিবেগের মান কত? কেন্দ্রে পৌঁছালে মুক্তিবেগের মান কত? সেটা আমরা কেমনে বের করি বলো তো? সো কেন্দ্রে কি হয়? এটা আমরা বলছিলাম না, এটা একটা সিম্পল হারমোনিক মোশন হয়। এটা একটা কি হয়? সিম্পল হারমোনিক মোশন। এবং কেন্দ্রটা কি ছিল? কেন্দ্রটা ছিল হলো সাম্যাবস্থা,
বস্থা। সো কেন্দ্র যেহেতু সাম্যাবস্থা, সো কেন্দ্রে বেগ কত হবে? কেন্দ্রে বেগ হয়ে যাবে ম্যাক্সিমাম, কেন্দ্রে বেগ হয়ে যাবে ম্যাক্সিমাম, এবং এটার আমরা কি বলি? ওমেগা এ। কেন্দ্রে বেগ হয়ে যায় ম্যাক্সিমাম, এটার আমরা কি বলি? ওমেগা এ। এ হলো বিস্তার। সো এখানে বিস্তার কি? এই যে পৃথিবীর ব্যাসার্ধের বিস্তারে ওই সরল সন্ধিত স্পন্দন করতেছে, সো এটা হয়ে যাবে বড় হাতের আর, সো এটা হয়ে যাবে ওমেগা আর। ওমেগা আর এন কথা হলো ভাই ওমেগা কোত্থেকে পাবো? ওমেগা হলো এই যে a ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ছিল না? এক্স্যাক্টলি। সেখানে ত্বরণটা বের করা লাগবে। ধরো সাম্যাবস্থা থেকে এক্স পরিমাণ উঠালে ত্বরণ কত হয়? ত্বরণ কত হয় আজকেই দেখছি আমরা। ত্বরণ কত হয় সাম্যাবস্থা থেকে এক্স পরিমাণ ত্বরণ উঠালে? কেন্দ্র থেকে আর দূরত্বে জি এর ভ্যালু কত? কেন্দ্র থেকে আর দূরত্বে জি এর ভ্যালু হলো জি আর ডিভাইডেড বাই স্মল আর, তাই না? বা জি বাই আর ইন্টু স্মল আর, জি বাই আর ইন্টু কত? স্মল আর ছিল। এক্স্যাক্টলি। সো কেন্দ্র থেকে এক্স দূরত্বে আমার ত্বরণের মান কত হবে? এই যে জি এক্স ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু কত হবে? জি বাই আর ইন্টু স্মল এক্স, জি বাই আর ইন্টু স্মল এক্স, জি বাই আর ইন্টু স্মল এক্স। এক্ষেত্রে এক্স এক্স উপরে আর ত্বরণ যেহেতু নিচে, এক্স উপরে আর ত্বরণ যেহেতু নিচে, এই কারণে এখানে একটা মাইনাস দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এক্স উপরে ত্বরণ নিচে, এই কারণে কি করা হয়? একটা মাইনাস দিয়ে দেওয়া হয়। এই যে, অথবা বলতে পারো এ ইজ ইকুয়াল টু মাইনাস জি এক্স, বা মাইনাস জি বাই আর ইন্টু এক্স, মাইনাস জি বাই আর ইন্টু এক্স। এবং এই যে এটারে আমরা কি বলি ছোট্ট বন্ধু? ওমেগা স্কোয়ার বলি। এটার আমরা কি বলি? ওমেগা স্কোয়ার বলি। সো কত গভীর থেকে কোশ্চেন আসছে। ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু জি বাই আর, ওমেগা স্কোয়ার বলে দিচ্ছে জি বাই আর। ঠিক আছে, ওমেগা স্কোয়ার হয়ে গেছে জি বাই আর। সো ওমেগা কত হয়েছে? রুট ওভার জি বাই আর, রুট ওভার জি বাই আর, রুট ওভার জি বাই আর। সো বসায় দাও, বসায় দাও রুট ওভার জি বাই আর ইন্টু আর। সো এখানে কাটাকাটি করলে রুট ওভার জি আর হয়, রুট ওভার জি আর হয়। সো রুট ওভার জি আর যদি এটা হয়ে যায়, রুট ওভার জি আর, এটা হলো ভি কেন্দ্র, তাই না? সো এটার আমি কি লিখতে পারি? টু জি আর ডিভাইডেড বাই রুট টু লিখতে পারি। এক্স্যাক্টলি। সো এসকেপ ভেলোসিটি ডিভাইডেড বাই রুট টু। এই ধরনের কোয়েশ্চেন না ডিউতে আসলে স্কিপ করতে হয় ভাই, এই ধরনের কোয়েশ্চেন স্কিপ করতে হয়। বড় কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবা, বাট সময় কত লাগতেছে দেখতেছো? সময় কিন্তু প্রচুর লাগতেছে। সো আজকে এতটুকুই, বুঝতে পারছো? অনেক ভালো ক্লাস ছিল। থ্যাংক ইউ সো মাচ।